1941 সালের সেপ্টেম্বরে লেনিনগ্রাদের অবরোধ শুরু হয়। জার্মান ও ফিনিশ বাহিনী দ্বারা ঘেরাও হওয়ার পর শহরটি স্থলপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভিতরে 20 লক্ষেরও বেশি মানুষ ক্ষুধা, ঠান্ডা ও বোমাবর্ষণের মুখোমুখি হয়েছিল। মজুদ ফুরিয়ে গিয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রেশন প্রতি সপ্তাহে কমতে থাকে। প্রথম শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। হিটারগুলি বন্ধ হয়ে গিয়েছিল। লিনেন ও তুলার অবশেষ মিশ্রিত রুটির পরিমাণ দৈনিক মাত্র 125 গ্রামে পৌঁছত। অনেকে তাদের বাড়িতে, রাস্তায় বা রেশন লাইনে মারা গিয়েছিল। মর্গে আর কোনো স্ট্রেচার অবশিষ্ট ছিল না। পানির উৎসগুলো জমে গিয়েছিল। শহর স্থবির হয়ে পড়েছিল। জীবন থেমে যায়নি, তবে রূপান্তরিত হয়েছিল। কেউ কেউ প্রতিরোধ করেছিল, অন্যরা পারেনি। যারা সেখানে ছিল তাদের কণ্ঠস্বর, তাদের ডায়েরি, চিঠি, ছবি ও বর্ণনা সঠিকভাবে পুনর্গঠন করতে সাহায্য করে যা তারা অনুভব করেছিল। তারা যা অভিজ্ঞতা লাভ করেছিল তা থেকে সত্যিই কি বোঝা সম্ভব? অবরোধ শুরু, জার্মান আক্রমণ ও লেনিনগ্রাদের পতন। 1941 সালের 22 জুন ভোররাতে সিগন্যাল অপারেটর মিখাইল নেইস্টাট লেনিনগ্রাদের টেলিগ্রাফে তীব্র কার্যকলাপ লক্ষ্য করেন। রেড আর্মির সদর দপ্তর থেকে জরুরি বার্তা আসছিল, যা জেলার সামরিক কমান্ডারকে জরুরিভাবে অনুরোধ করছিল। তিনি উপস্থিত না থাকায় স্টাফ প্রধানকে যোগাযোগ করা হয়, যিনি একটি টেলিগ্রাম পড়ে নিশ্চিত করেন যে শীঘ্রই ঘটতে যাচ্ছে। জার্মান সৈন্যরা সীমান্ত অতিক্রম করেছে এবং বারবারোসা অপারেশন নামে একটি আক্রমণ শুরু করেছে। সেই সময়ের প্রতিরক্ষা কমিশনার মার্শাল তিমোশেঙ্কো অগ্নিসংযোগ না করে সৈন্য মোতায়েনের আদেশ দেন, যা চলমান অনিশ্চয়তার প্রতিফলন ছিল। কিছুক্ষণ পরেই স্পষ্ট হয়ে যায় যে এটি কোনো সীমান্ত আক্রমণ নয়, বরং একটি বিশাল সামরিক অভিযান। 3 মিলিয়ন এরও বেশি জার্মান সৈন্য, ট্যাঙ্ক এবং বিমান বাহিনী সহ কৃষ্ণসাগর থেকে বাল্টিক পর্যন্ত অগ্রসর হচ্ছিল। অ্যাডলফ হিটলার 1940 সাল থেকেই এই আক্রমণের পরিকল্পনা করেছিলেন এবং এটিকে কমিউনিজমের বিরুদ্ধে একটি ধর্মযুদ্ধ হিসাবে ন্যায্যতা দিয়েছিলেন। এই কৌশল, যা বারবারোসা নামে পরিচিত, ফ্রিডরিক পাউলাস দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি একটি ব্লিটজক্রিগের পরিকল্পনা করেছিল যা সোভিয়েত ইউনিয়নকে কয়েক সপ্তাহের মধ্যে ধ্বংস করবে। হিটলার স্ট্যালিনের সাথে স্বাক্ষরিত অনাক্রমণ চুক্তিকে স্থায়ী কিছু হিসাবে বিবেচনা করেননি এবং উচ্চ কমান্ডকে বোঝানোর জন্য তিনি একটি আসন্ন সোভিয়েত আক্রমণের কথা উল্লেখ করে এই আক্রমণের অজুহাত দিয়েছিলেন। লেনিনগ্রাদ, একটি বিপ্লবী ও কৌশলগত প্রতীক, ছিল প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি। রিটার ফন লিবের নেতৃত্বে আর্মি গ্রুপ নর্থকে শহরটি দখলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের বাহিনীতে কুচলার ও বুশের সেনাবাহিনী, প্যাঞ্জার ডিভিশন এবং এসএস টোটেনকফ অন্তর্ভুক্ত ছিল। 88-1-8তম সেনাবাহিনীর প্রধান জর্জ ফন কুচলার, নাজি শাসনের দৃঢ় সমর্থক, কমিসার বেফেল আদেশ অনুযায়ী সোভিয়েত রাজনৈতিক কমিসারদের নির্মূল করার নির্দেশ দৃঢ়ভাবে কার্যকর করেছিলেন। জুলাইয়ের প্রথম দিন থেকেই জার্মান বাহিনী দ্রুত উত্তরে অগ্রসর হয়। রাইনহার্ট ও মানস্টেইন স্ট্যালিন লাইন ভেঙে ফেলার সময় আইনজাটসগ্রুপেন জার্মান কমান্ডের গ্যাটসারে কাউনাসের মতো দখলকৃত অঞ্চলে গণহত্যা চালায়। লুফটওয়াফে পিছু হটতে থাকা সোভিয়েত কলামগুলি ধ্বংস করে দেয় এবং সরবরাহের রুটগুলি উড়িয়ে দেয়। লেনিনগ্রাদের প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয় ক্লিমেন্ট ভোরোশিলভকে, যিনি কমিউনিস্ট শাসনের একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন কিন্তু যথাযথ কৌশলগত দক্ষতার অভাব ছিল। স্তরিত প্রতিরক্ষা গড়ে তোলার পরিবর্তে তিনি লুগা নদীতে একটি এক লাইন তৈরি করতে বেছে নেন এবং নিরাপত্তা বা প্রশিক্ষণ ছাড়াই বেসামরিক লোকদের জড়ো করেন। শিশু, নারী ও বয়স্কদের খন্দক-খননে পাঠানো হয়, আর রেড আর্মির ইউনিটগুলি বিশৃঙ্খলভাবে স্থানান্তরিত হচ্ছিল, প্রায়শই যুদ্ধে অংশ না নিয়েই। এই বিশৃঙ্খলায় যুক্ত হয়েছিল লজিস্টিক ত্রুটি এবং একটি সুসংগত কমান্ড লাইনের অভাব। ভোরোশিলভ আধুনিক প্রস্তুতি ছাড়াই রিজার্ভ ব্যাটালিয়ন ও জনমিলিশিয়া গঠনে বাজি ধরেছিলেন, যারা শিকারের রাইফেল, অস্থায়ী বিস্ফোরক এবং এমনকি জাদুঘর থেকে আনা তরবারি দিয়ে সজ্জিত ছিল। আর্টিলারি ও গোলাবারুদের মৌলিক চাহিদা অবহেলিত থেকে যায়। এর উপর তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো একটি খাদ্য কনভয় ব্লক করেন, ভয়ে যে সাহায্য গ্রহণ দুর্বলতার সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। রিজার্ভগুলি পুনর্নির্দেশিত হয়েছিল এবং গন্তব্যে পৌঁছায়নি। সামরিক নেতৃত্বের ত্রুটিগুলি স্পষ্ট ছিল। কিশোরদের নিয়ে গঠিত মিলিশিয়া বাহিনী বাস্তব প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধ করছিল, আর কমান্ডারদের কাছে স্পষ্ট নির্দেশনার অভাব ছিল। বেসামরিকদের সরিয়ে নেওয়া অসংগঠিতভাবে করা হচ্ছিল।
যারা শহরে প্রবেশ করতে পারত তাদের রেশন কার্ড দেওয়া হতো না, ফলে খাদ্য বিতরণ ব্যবস্থার বাইরে থাকতে হতো। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল। ৮ আগস্ট জার্মান বাহিনী লুগা লাইন ভেদ করে এবং ২০ আগস্ট তারা চুদোভো দখল করে। ১০ দিন পরে মগা পতিত হয়, লেনিনগ্রাদের শেষ রেলপথ কেটে দেয়। ৮ সেপ্টেম্বর স্লিসেলবার্গের দখল অবরোধ সম্পূর্ণ করে। শহরটি সম্পূর্ণভাবে স্থলপথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। উত্তরে অক্ষশক্তির মিত্র ফিনিশ বাহিনী অবরোধ শক্তিশালী করে। সেই দিনই একটি বিমান হামলা বাদায়েভের খাদ্য গুদাম ধ্বংস করে, হাজার হাজার টন রিজার্ভ নষ্ট করে। আগুনের লেলিহান শিখা শহরের সব প্রান্ত থেকে দৃশ্যমান ছিল। রেশন অতি ন্যূনতম পর্যায়ে কমে যায় এবং এক অভূতপূর্ব দুর্ভিক্ষ শুরু হয়। বিমান ও স্থল হামলা অনাহারে ধ্বংসের কৌশলের সাথে মিলিত হয়। নাজি উচ্চ কমান্ড লেনিনগ্রাদ দখল না করে ধীরে ধীরে মরতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দখলকৃত অঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং পলায়ন চেষ্টাকারী যে কোনো বেসামরিক লোককে গুলি করার নির্দেশ দেওয়া হয়। এদিকে স্ট্যালিন পরিস্থিতির গুরুত্ব বুঝে ১১ সেপ্টেম্বর ভোরোশিলভকে জর্জি জুকোভ দ্বারা প্রতিস্থাপন করেন। এই পরিবর্তন একটি রিপোর্টের পর আসে যা পূর্ববর্তী কমান্ডের কৌশলগত ত্রুটিগুলি তুলে ধরে, আর্টিলারির অদক্ষ ব্যবহার, বিশৃঙ্খল মোতায়েন এবং সম্পদহীন মিলিশিয়ার উপর নির্ভরতা। ভোরোশিলভ সেই রাতেই বিমানে করে শহর ত্যাগ করেন। বিপর্যয় সত্ত্বেও স্ট্যালিনের সাথে তার ঘনিষ্ঠতার কারণে তিনি বিচার বা শাস্তি এড়ান। এটি প্রথমবার নয় যে ভোরোশিলভ এই ধরনের ভুল করেছিলেন। ১৯৩৯ সালে শুরু হওয়া ফিনল্যান্ডের বিরুদ্ধে শীতকালীন যুদ্ধের সময় তার নেতৃত্ব ইতিমধ্যেই অকার্যকর প্রমাণিত হয়েছিল। তিনি লজিস্টিক সতর্কতা উপেক্ষা করেছিলেন এবং সৈন্যদের আধুনিক অস্ত্র দিতে অস্বীকার করেছিলেন, কৌশলগত কার্যক্রমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। যখন ফ্রন্ট স্থবির হয়ে পড়ে, তিমোশেঙ্কো দ্বারা তাকে প্রতিস্থাপন করা হয়, যিনি ফিনিশ প্রতিরোধ ভেঙে যুদ্ধবিরতি চাপিয়ে দিতে সক্ষম হন। তবে ভোরোশিলভ লেনিনগ্রাদে উদযাপনের আয়োজন করেছিলেন এবং এমন ইউনিটগুলিকে পুরস্কৃত করেছিলেন যারা যুদ্ধে অংশই নেয়নি। সেই সংঘাতের পর তিনি ভুল রিপোর্টের জন্য ভুলগুলিকে দায়ী করেছিলেন, যা তিনি নিজেই উপেক্ষা করেছিলেন। ১৯৩০-এর দশকের সামরিক বিশুদ্ধিকরণে তার ভূমিকা, যেখানে তিনি মার্শাল তুখাচেভস্কির মতো পেশাদার কমান্ডারদের অপসারণ সমর্থন করেছিলেন, রেড আর্মির দক্ষতা হ্রাসে অবদান রেখেছিল। ১৯৪১ সালে যোগ্য অফিসারদের অভাব জার্মান অগ্রগতির মুখে দ্রুত বিশৃঙ্খলার একটি কারণ ছিল। ভুল সিদ্ধান্ত, লজিস্টিক অবহেলা এবং অভ্যন্তরীণ শুদ্ধিকরণের সমন্বয় একটি দুর্বল ও অস্থায়ী প্রতিরক্ষার দিকে নিয়ে যায়। ফলাফল তাৎক্ষণিক ছিল, শহর বিচ্ছিন্ন হয়ে পড়ে, রিজার্ভ ছাড়াই, সঠিক সরিয়ে নেওয়ার ব্যবস্থা ছাড়াই এবং হাজার হাজার বেসামরিক লোক আটকা পড়ে। লেনিনগ্রাদের অবরোধ সম্ভাব্য সবচেয়ে খারাপ অবস্থায় শুরু হয়েছিল। কোনিয়াজেভ এবং পূর্ববর্তী দিনগুলি, বিশৃঙ্খলা, নীরবতা এবং অপেক্ষা। ১৯৪১ সালের ২২ জুন রবিবার লেনিনগ্রাডের নিয়মিত জীবন হঠাৎ করে বিঘ্নিত হয়েছিল। মানুষ যখন একটি শান্ত গ্রীষ্মের সকাল উপভোগ করছিল, তখনই সেই খবরটি এসে পৌঁছায় যা তাদের জীবন বদলে দেবে: জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ শুরু করেছে। একই দিনে রেডিওতে এই খবরের নিশ্চিত হওয়া একটি অপ্রত্যাশিত আঘাত ছিল। বিজ্ঞান একাডেমির আর্কাইভের পরিচালক জর্জি কোনিয়াজেভ স্মরণ করেছিলেন যে তিনি সমরকন্দে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সম্পর্কে পড়ছিলেন যখন এই খবরটি পেলেন। তিনি অবিলম্বে তার ব্যক্তিগত ডায়েরিতে ঘটনাগুলি লিপিবদ্ধ করতে শুরু করেন। প্রথম কয়েকদিন শহরের পরিবেশ বাহ্যিকভাবে অপরিবর্তিত ছিল। অনেকে ভেবেছিল যে যুদ্ধ লেনিনগ্রাডে পৌঁছাবে না। এলেনা স্ক্রিয়াবিনা পরিবারের সাথে পিটারহফে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যখন তার স্বামী, গুজব শুনে, তাকে বাড়িতে থাকতে বললেন। ইঞ্জিনিয়ার জোসেফ ফিঙ্কেলস্টাইন জনতার প্রতিক্রিয়া লক্ষ্য করেছিলেন যখন তারা একটি পাবলিক লাউডস্পিকারে সরকারি ঘোষণা শুনছিল। ২৭ জুন জনগণকে প্রতিরক্ষা কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ১৬ থেকে ৫০ বছর বয়সী পুরুষ ও মহিলাদের শহরের চারপাশে খাড়ি খননের জন্য সংগঠিত করা হয়েছিল। পেশা অনুযায়ী শিফট বণ্টন করা হয়েছিল। ল্যাবরেটরি কর্মী এলেনা কোচিনা মহিলাদের প্রতিরক্ষা কাজে উৎসাহী অংশগ্রহণের কথা উল্লেখ করেছিলেন। ১১ জুলাই ক্লিমেন্ট ভোরোশিলভের আগমন কাজের গতি বাড়িয়ে দেয়। শ্রমিকদের জন্য ১২ ঘণ্টার শিফট চালু করা হয়েছিল, ক্লান্তিকর অবস্থায় কোনো বিরতি ছাড়াই। একই সময়ে শহরের চেহারা পরিবর্তিত হতে শুরু করে। গুরুত্বপূর্ণ ভবনের সামনে বালির বস্তা স্থাপন করা হয়েছিল, মূর্তিগুলি ঢেকে দেওয়া হয়েছিল এবং জানালায় কাগজের ক্রস স্থাপন করা হয়েছিল। লিডিয়া গিঞ্জবার্গের মতে, এই ব্যবস্থাগুলি শহরকে আসন্ন বিপদের বিরুদ্ধে একটি নিরাপত্তার অনুভূতি দিয়েছিল। তবে কর্তৃপক্ষ তথ্য নিয়ন্ত্রণে রেখেছিল।
রেডিও বাজেয়াপ্ত করা হয়েছিল এবং শুধুমাত্র লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা দেওয়া হতো। ৮ জুলাই পসকপ পতনের খবর সংবাদপত্রে ৪ দিন পরে প্রকাশিত হয়েছিল। এই ধরনের বাদপ্রদান দ্রুত গুজবের সৃষ্টি করেছিল। অবিশ্বাসের প্রতিফলন দেখা গিয়েছিল বাক্যগুলিতে, যেমন গি আমরা জিতছি, কিন্তু তারা এগিয়ে আসছে গি। সেন্সরশিপ সন্দেহের পরিবেশ তৈরি করেছিল। ট্রাম্প স্টপের ঘোষণা এড়িয়ে চলা হতো এবং পুলিশকে প্রায়শই অভিযোগ দেওয়া হতো গুপ্তচর সম্পর্কে। কোচিনা পোশাকের ভিত্তিতে বৈষম্যের ঘটনা বর্ণনা করেছিলেন। উত্তেজনা পরিবারের বন্ধনেও প্রভাব ফেলেছিল। শিশুদের সরিয়ে নেওয়ার বিতর্ক অনেক পরিবারকে বিভক্ত করেছিল। সরকারি বক্তৃতাগুলি আস্থা সৃষ্টি করতে পারেনি। ঝদানোভের উপস্থিতি উদাসীনতার সাথে দেখা হয়েছিল এবং ৩ জুলাই স্ট্যালিনের রেডিও ভাষণ অনেকের কাছে নিষ্প্রভ মনে হয়েছিল। দমনপীড়ন অব্যাহত ছিল। মানুষকে কোনো ব্যাখ্যা ছাড়াই আটক করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে সরকার স্বেচ্ছাসেবক এবং শ্রমিকদের নিয়ে একটি পিপলস আর্মি কি জনগণের সেনাবাহিনী গঠন করেছিল। ফিঙ্কেলস্টাইন তাড়াতাড়ি তালিকাভুক্ত হয়েছিলেন, যদিও অনেক কারখানায় কর্মীদের জোর করে নিযোগ দেওয়া হচ্ছিল। গঠিত ইউনিটগুলির প্রশিক্ষণ এবং সরঞ্জামের অভাব ছিল। জুলাইয়ের মাঝামাঝি জার্মান বাহিনী লুগায় পৌঁছানোর পর কিছু ইউনিট ফ্রন্টে পাঠানো হয়েছিল এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এদিকে 18 জুলাই খাদ্য রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল। এছাড়াও মানচিত্র প্রত্যাহার করা হয়েছিল এবং হারমিটেজ জাদুঘর খালি করা শুরু হয়েছিল। তথ্যের অভাব অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। রায়াবিনকিন নামে একজন কিশোর একটি নোটবুক রাখতে শুরু করেছিল যেখানে সে তার দৈনন্দিন রুটিন লিখত। তার মা তাকে সতর্ক করেছিলেন যে যদি সে নিখোঁজ হয় তার খালা তার দেখাশোনা করবেন। একই সপ্তাহে শত্রুপক্ষের টহল বিমান দেখা গিয়েছিল। যদিও সরাসরি বোমাবর্ষণ হয়নি, তবে অ্যালার্ম প্রায়শই বাজত। 10 আগস্ট মহিলা ও শিশুদের ব্যাপকভাবে সরিয়ে নেওয়া শুরু হয়েছিল। তবে সরিয়ে নেওয়া ট্রেনগুলিকে হুমকির মুখে থাকা অঞ্চলে পাঠানো হয়েছিল। কিছু কনভয় বোমাবর্ষণের শিকার হয়েছিল, যেমন লিচকোভোতে। ফেদুলভ ধ্বংসের দৃশ্য বর্ণনা করেছিলেন। অনেক মা তাদের সন্তানদের খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেছিলেন, জীবিত পাওয়ার কোনো নিশ্চয়তা ছাড়াই। 25 আগস্ট লেনিনগ্রাড থেকে শেষ রেল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। শহর সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কোনিয়াজেভ তার ডায়েরিতে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছিলেন। খাদ্য সরবরাহ অপর্যাপ্ত ছিল। মানুষ খাদ্যের সন্ধানে মাঠে বের হচ্ছিল। ঝদানোভ বাসিন্দাদের দেশপ্রেমের প্রতি আবেদন জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। 1 সেপ্টেম্বর সুরকার দিমিত্রি শোস্তাকোভিচ একটি নতুন সৃষ্টির কথা ঘোষণা করেছিলেন। তার এই ঘোষণা আবেগের সাথে গ্রহণ করা হয়েছিল। একই সময়ে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হচ্ছিল, ব্যারিকেড, পুনর্ব্যবহৃত কামান, প্রাথমিক কাঠামো। রায়াবিনকিন শত্রুকে থামানোর জন্য একটি গোপন পরিকল্পনা লিখেছিল, যা সাধারণ উদ্বেগের প্রতিফলন ছিল। 8 সেপ্টেম্বর অবরোধ শুরু হয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রেশন ক্রিটিক্যাল পর্যায়ে কমে গিয়েছিল। বিমান হামলা আরও ঘন ঘন হতে শুরু করেছিল। সেই মাসে 15,000-এরও বেশি অগ্নিসংযোগকারী বোমা পড়েছিল। মানুষ আকাশে অদ্ভুত আলো এবং গুপ্তচরদের কথা বলছিল। শহর একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছিল, যেখানে দৈনন্দিন বেঁচে থাকার সংগ্রাম মুখ্য হয়ে উঠেছিল। ঠান্ডা আবহাওয়া আসার সাথে সাথে হতাশা বাড়তে থাকে। ব্যবসা বন্ধ হয়ে যায় এবং মানুষ খাদ্যের বিনিময়ে তাদের জিনিসপত্র বেচাকেনা করতে থাকে। কোনিয়াজেভ তার প্যান্টিতে রুটির অভাব দেখে ছাদে একটি হুক লাগিয়েছিলেন, যা একটি চূড়ান্ত সিদ্ধান্তের প্রতীক ছিল। এভাবেই লেনিনগ্রাডের জন্য কঠিনতম সময় শুরু হয়েছিল। এই অবরোধ কেবল সামরিকভাবে শহরকে দমিয়ে রাখার চেষ্টা করছিল না, বরং আধ্যাত্মিকভাবে ভেঙে ফেলারও চেষ্টা করছিল। বাসিন্দাদের একটি দৃশ্যমান শত্রুর বাইরেও হুমকির মুখোমুখি হতে হয়েছিল। ক্ষুধা, ভয় এবং ভুল তথ্য তাদের দৈনন্দিন শত্রুতে পরিণত হয়েছিল। অভিশপ্ত ভূমি, নেভার ফাল। 11 সেপ্টেম্বর 1941 সালে জর্জি ঝুকভ সোভিয়েত বোমারু বিমান কর্তৃক পাহারাকৃত একটি ঝুঁকিপূর্ণ উড্ডয়নের পর লেনিনগ্রাদে পৌঁছেন। তিনি স্টালিনের সরাসরি আদেশ বহন করছিলেন, যা ক্লিমেন্ট ভোরোশিলভকে সরিয়ে শহরের প্রতিরক্ষার প্রধান পদে তাকে নিযুক্ত করে। অবতরণের অব্যবহিত পরেই তিনি ঝদানোভ এবং ভোরোশিলভ কর্তৃক পূর্বে অনুমোদিত একটি পদক্ষেপ বাতিল করেন, বাল্টিক ফ্লিটকে ডুবিয়ে দেওয়া। যুদ্ধের জন্য জাহাজগুলিকে রক্ষা করা প্রতিরক্ষামূলক কৌশলের অপরিহার্য অংশ ছিল। কয়েক সপ্তাহ আগে তাল্লিন থেকে ক্রোনস্টাডে নৌবহরের অপসারণ একটি ট্র্যাজেডিতে পর্যবসিত হয়েছিল।
যুদ্ধজাহাজ, ছোট নৌযান এবং শরণার্থী বোঝাই বেসামরিক জাহাজ সমন্বিত নৌবহরটি বিমান হামলা এবং জার্মান মাইনের শিকার হয়েছিল। ৫০টিরও বেশি নৌযান হারিয়ে গিয়েছিল এবং অনুমান করা হয় যে এই অভিযানে ১৭,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছিল। জুক জাহাজগুলিতে স্থাপন করা বিস্ফোরক নিষ্ক্রিয় করার এবং সেগুলিকে ভাসমান আর্টিলারি প্ল্যাটফর্ম হিসাবে পুনর্বিন্যাস করার নির্দেশ দেন। এইভাবে নৌবহরের ৩৩৮টি কামান শহরের উপকূলীয় প্রতিরক্ষার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। কমান্ড গ্রহণের পর তিনি সামরিক কাঠামো পুনর্গঠন করেন। তিনি লেনিনগ্রাদকে ৬টি প্রতিরক্ষা সেক্টরে বিভক্ত করেন, দুর্গ দ্বারা লাইনগুলিকে শক্তিশালী করেন এবং ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র মোতায়েন করেন। তিনি পূর্ববর্তী কমান্ডের বিশৃঙ্খলা নিন্দা করেন এবং কাঠের ট্যাঙ্কগুলিকে প্রতারণা হিসাবে ব্যবহারের মতো অকেজো বিবেচিত পদক্ষেপগুলি বাতিল করেন। শৃঙ্খলা আরোপের জন্য তিনি কঠোর নিয়ম প্রতিষ্ঠা করেন, যারা অনুমতি ছাড়া তাদের অবস্থান ত্যাগ করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। শত্রু সরাসরি আক্রমণ শুরু করবে না এমন ইঙ্গিত থাকা সত্ত্বেও জুকভ সেই ধারণাকে আঁকড়েছিলেন। তিনি সেই প্রতিবেদনগুলিকে উপেক্ষা করেছিলেন যা দীর্ঘস্থায়ী অবরোধের জার্মান কৌশল নির্দেশ করেছিল। সেই প্রেক্ষাপটে তিনি অষ্টম সেনাবাহিনীকে ওরানিয়েনবাউম থেকে একটি আক্রমণ শুরু করতে বাধ্য করেছিলেন, তাদের দুর্বল অবস্থা সত্ত্বেও। অপারেশনটি ব্যর্থ হয়, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে। তিনি লাডোগা হ্রদের পূর্বে ওরেশেক দ্বীপটিকে শক্তিশালী করারও নির্দেশ দেন। দ্বীপের দিকে দিনের বেলা পারাপারের সময় জার্মান বিমান বাহিনী প্রথম দলটিকে বিপর্যস্ত করে দেয়। প্রথম তরঙ্গের ২০০ জন সৈনিকের মধ্যে মাত্র ১ ডজন তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছিল। অন্য একটি প্রচেষ্টায় জুকভ নেভা নদীর পূর্ব তীরে নেভস্কায়া ডিব্রোভকার কাছে অবস্থান নেওয়ার জন্য নদী পারাপারের উদ্যোগ নেন। সেই স্থানে নেভস্কি সেতু তৈরি করা হয়েছিল। সোভিয়েত সৈন্যরা শত্রুদের আর্টিলারির অবিরাম গোলাগুলির মুখে ভেলায় নদী পার হয়। প্রথম দিন থেকেই ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। যদিও তারা নেভার অন্য তীরে সংক্ষেপে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, তবে আক্রমণটি দৃঢ় হয়নি। কুলিকের কমান্ডের অধীনে ৫৪তম সেনাবাহিনী সময়মতো প্রতিক্রিয়া জানায়নি এবং জার্মানরা তাদের অবস্থান শক্তিশালী করার সুযোগ কাজে লাগায়। সেতুতে শত্রুদের গোলাগুলি ছিল নির্মম। কয়েক সপ্তাহের মধ্যে ব্রিগেড এবং ডিভিশন পূর্ণ এই ফালিটি বিপর্যস্ত হয়ে যায়। কিছু ফরমেশন ২০০ জনেরও কম সৈন্যে নেমে আসে। বহু যোদ্ধা সামরিক অভিজ্ঞতা ছাড়াই কিশোর ছিল। নেভস্কি প্যাটাচক্ষী নামে পরিচিত সেই ভূমি প্রতিদিন হাজার হাজার বোমা হামলার শিকার হয়েছিল। ৫ই অক্টোবর স্টালিন জুকভকে মস্কোতে ডেকে পাঠান। ঝদানভ স্থানীয় কমান্ডের প্রধান পদে বহাল থাকেন। নেভস্কি থেকে আক্রমণ অব্যাহত থাকে, কোনো ফল ছাড়াই। হতাহতের সংখ্যা বাড়তে থাকে যখন স্লিসেলবার্গের মতো অন্যান্য কৌশলগত পথ পর্যাপ্ত সহায়তা ছাড়াই থেকে যায়। অবরোধের চাপ ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং মনোবল ভেঙে যাচ্ছিল। পলাতকদের মৃত্যুদণ্ড বেড়ে গিয়েছিল। সৈন্যদের ডায়েরিতে ক্ষুধা, চুরি এবং স্থবির নেতৃত্বের প্রতি হতাশার দৃশ্য বর্ণিত ছিল। রেশন সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল। ২০ অক্টোবর অবরোধ ভাঙার জন্য আরেকটি আক্রমণ চেষ্টা করা হয়েছিল। হাজার হাজার সৈন্য এবং প্রায় ১০০ ট্যাঙ্ক মোতায়েন করা সত্ত্বেও জার্মান আর্টিলারি সহজেই অগ্রগতি থামিয়ে দেয়। ব্যর্থতা সত্ত্বেও স্টালিন নতুন আক্রমণের দাবি জানান। শীতের আগমনের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়। বরফের কারণে নেভা নদী পারাপার অসম্ভব হয়ে পড়ে এবং অপুষ্টি আরও মারাত্মক রূপ নেয়। ঝদানভ লাডোগা হ্রদের উপর দিয়ে একটি সরবরাহ লাইন নির্মাণের উদ্যোগ নেন। তবে নেভস্কি থেকে আক্রমণ অব্যাহত থাকে, উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই। এমনকি হালকা ট্যাঙ্ক দিয়ে সেতুটিকে শক্তিশালী করার চেষ্টাও করা হয়েছিল, যা অকার্যকর প্রমাণিত হয়েছিল। যে কয়েকটি পৌঁছেছিল সেগুলি বিকল বা ধ্বংস হয়ে গিয়েছিল। শেষ অবলম্বন হিসাবে আটকা পড়া সৈন্যদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য রেডিও অপারেটর পাঠানো হয়েছিল। ২৬শে নভেম্বর শেষ পাল্টা আক্রমণ শুরু হয়েছিল। সমর্থন ও পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ছাড়াই হাজার হাজার সৈন্য খোলা মাঠে পাঠানো হয়েছিল। গণহত্যা অনিবার্য ছিল। জবাবে দোষীদের খোঁজা হয়েছিল, কর্নেল ফ্রোলভ এবং কমিশনার ইভানভ, যারা একটি আত্মঘাতী আদেশ পালন করতে অস্বীকার করেছিলেন, তাদের বিচার করা হয়েছিল এবং গুলি করে হত্যা করা হয়েছিল। এদিকে বেসামরিক জনগণ অবিরাম বোমাবর্ষণের শিকার হচ্ছিল। জার্মান উচ্চ কমান্ডের নির্দেশে পালানোর প্রচেষ্টা প্রতিহত করা হয়েছিল। খাদ্য সরবরাহ শেষ হয়ে যাচ্ছিল। মূল বা কন্দ খোঁজার জন্য বরফ জমাট বাঁধা মাটি খোঁড়া হচ্ছিল। কিছু অঞ্চলে নরমাংস ভোজনের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। তাদের অবস্থান থেকে জার্মান আর্টিলারি অবিরাম শহরটিতে বোমা বর্ষণ করে।
স্কুল, হাসপাতাল এবং আবাসিক এলাকাগুলি নিয়মিত লক্ষ্যবস্তু ছিল। জার্মান সৈন্যদের পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের গুলি করার নির্দেশ ছিল। 13 ডিসেম্বর জার্মান উচ্চ কমান্ড এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে প্রতিরোধ আর বেশি দিন টিকবে না। আশা ছিল যে জনসংখ্যা ধীরে ধীরে অনাহারে মারা যাবে। নেভস্কি সেতু সোভিয়েত আত্মত্যাগের প্রতীকে পরিণত হয়েছিল। অবরোধ ভাঙার ব্যর্থ চেষ্টায় হাজার হাজার জীবন বৃথা গিয়েছিল। শহরের উপর চাপ কমেনি। লাশ ও আগুনে পরিপূর্ণ সেই ভূখণ্ড লেনিনগ্রাদের নাটক ঘনীভূত করেছিল, তাৎক্ষণিক দিগন্তবিহীন এক ভয়াবহ লড়াই, যেখানে প্রতিরোধের প্রতিটি প্রচেষ্টা শত শত প্রাণের বিনিময় ছিল, এবং তবুও তা শ্বাস নেওয়ার মতো সামান্য অবকাশ তৈরি করতেও যথেষ্ট ছিল না। বরফ থাকা লেনিনগ্রাদ, ন্যূনতম রেশন। 1941 সালের ডিসেম্বরে লেনিনগ্রাদের জুওলজিক্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানী আক্সেল রাইখার্ড দিনের পর দিন ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে পড়া সত্ত্বেও সোভিয়েত প্রাণীকুলের উপর তার কাজ চালিয়ে যান। কোলিওপ্টেরার বিশেষজ্ঞ, তিনি পোকামাকড়ের গবেষণায় তার জীবন উৎসর্গ করেছিলেন। যদিও তার স্বাস্থ্য খারাপ হচ্ছিল, তিনি তার গবেষণা চালিয়ে যান, প্রতিটি পর্যবেক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করে। 1938 সালে এনকেভিডি কর্তৃক বিদেশি নামের অন্যান্য সহকর্মীদের সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও 1 বছর পর তিনি মুক্তি পান এবং তার কাজ পুনরায় শুরু করতে সক্ষম হন। অবরোধ শুরু হওয়ার সময় 50 বছর বয়সী রাইখার্ড তার দায়িত্বকে 3টি ভাগে ভাগ করেছিলেন: তার সংগ্রহ রক্ষা করা, ইনস্টিটিউটের ছাদ থেকে নজরদারি চালানো এবং লেখালেখি অব্যাহত রাখা। তিনি নোটবুক ও চীনা কালি ব্যবহার করে একটি কঠোর নিয়মিত কাজের রুটিন বজায় রেখেছিলেন, এমনকি কামানের গোলাবর্ষণে সৃষ্ট বাধাগুলিও নিবন্ধিত করেছিলেন। ডিসেম্বর মাসে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, যদি আমি ক্ষুধায় না মরি, তবে আমি অবশ্যই এটি অর্জন করব। অল্প কিছুদিন পরেই তাকে তার অফিস কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়, পরিপাটি পোশাকে সজ্জিত। এ সময় পুরো শহরটি ক্রমবর্ধমান দুর্ভিক্ষের কবলে পড়েছিল। অবরোধ শুরুর কিছুকাল আগে বিবাহিতা এলেনা কোকিনা তার ব্যক্তিগত ডায়েরিতে তার স্বামী দিমার উপর অবরোধজনিত পরিবর্তনগুলো বিস্তারিত বর্ণনা করেছিলেন। প্রথমে স্নেহশীল স্বভাবের এই মানুষটি ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখাতে শুরু করেন। তিনি খাদ্যসামগ্রী চুরি করতে শুরু করেন, একটি শিশুকে আক্রমণ করেন এবং রুটি আত্মসাৎ করার নানা কৌশল উদ্ভাবন করেন। এলেনা ভয়ে ভয়ে তাকে পর্যবেক্ষণ করতে থাকেন, কারণ তার এই পতন যেন সমগ্র শহরের ক্রমাবনতিরই প্রতিচ্ছবি ছিল। তার লেখায় উঠে এসেছিল লুটতরাজ, সহিংসতা এবং গভীর হতাশার মর্মস্পর্শী বর্ণনা। জার্মান রিপোর্টগুলি নিশ্চিত করেছে যে জনসংখ্যা আর আর্টিলারি অ্যালার্মে সাড়া দিচ্ছে না এবং লোকেরা রাস্তায় ক্ষুধায় পড়ে যাচ্ছে। সাধারণ ক্লান্তির কারণে পারস্পরিক সাহায্য অকার্যকর হয়ে পড়েছিল। 18তম সেনাবাহিনীর কমান্ড সৈন্যদের নৈতিক সংকট এড়াতে দুর্ভিক্ষ সম্পর্কে কথা বলা নিষিদ্ধ করেছিল। তবে অনেক সৈন্য জানত কি ঘটছে। দুঃখের মাঝে থিয়েটারগুলি একটি মানসিক আশ্রয় প্রদান করেছিল। মিউজিক্যাল কমেডি থিয়েটার একটি পরিত্রাণের স্থানে পরিণত হয়েছিল। চরম পরিস্থিতি সত্ত্বেও অভিনেতা এবং সঙ্গীতশিল্পীরা পরিবেশনা চালিয়ে যান। নিকোলাই রুদাশেভস্কি এবং তামারা সালনিকোভা অভিনয় চালিয়ে যাওয়ার জন্য কিভাবে তারা থিয়েটারে থাকতেন এবং ঘুমাতেন তা বর্ণনা করেছিলেন। এমনকি যখন বিরতির সময় একজন অভিনেতা মারা যান, তখন বাকি অভিনয়শিল্পীরা দর্শকদের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। উদ্ভিদ জেনেটিক্স ইনস্টিটিউটও প্রতিরোধের মঞ্চ ছিল। এর কর্মীরা বীজ ও কন্দের একটি বিশাল সংগ্রহ রক্ষা করেছিলেন। যদিও তারা ক্ষুধায় মরছিলেন, তবুও তারা মজুদ স্পর্শ করেননি। তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছিলেন। রাস্তায় সংহতির কাজগুলি স্বার্থপরতা এবং হতাশার কাজের সাথে মিশে গিয়েছিল। জোয়া তারাতিনোভা, একজন কিশোরী, জনতার সহায়তায় রুটির একটি চালান রক্ষা করতে সক্ষম হয়েছিল। পরিচিতদের কাছ থেকে এক থালা গম উপহার আন্দ্রেই ক্রুকভের পরিবারকে উৎসাহিত করেছিল। তবে চুরি, লুটপাট এবং অন্যের কষ্টের প্রতি ক্রমবর্ধমান উদাসীনতাও ছিল। হার্মিটেজ মিউজিয়াম, যদিও দরিদ্র, একটি নৌ জেনারেটরের শক্তির জন্য সক্রিয় ছিল। আলেকজান্ডার বোল্ডিরেভ, তার কর্মীদের একজন, খাদ্য ও জ্বালানির অভাব বর্ণনা করেছিলেন। ঠান্ডা অসহ্য হয়ে উঠছিল এবং খাবারের মজুদ অপর্যাপ্ত ছিল। ইউরি বোদুনভ, ইউরি রিয়াবিনকিন এবং এলেনা স্ক্রিয়াবিনার মতো নাগরিকদের ব্যক্তিগত নথিপত্রগুলি উদ্বেগজনক শারীরিক অবনতির বিবরণ দেয়া। জানুয়ারির মাঝামাঝি সময়ে মৃতের সংখ্যা আকাশচুম্বী হয়েছিল। এনকেভিডি নরমাংস ভোজন, রুটি চুরি এবং ব্যাপক হতাশার ঘটনা রিপোর্ট করেছে। নরমাংস ভোজনের বিচার সামরিক আদালতে হতো এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। লেনিনগ্রাদের মেয়র পপকভ আশাবাদী বক্তৃতা দিয়ে জনসাধারণকে শান্ত করার চেষ্টা করেছিলেন, তবে অসন্তোষ বাড়ছিল।
অনেক কর্মকর্তা পালিয়ে গিয়েছিলেন এবং খাদ্য বিতরণে বৈষম্য সুস্পষ্ট ছিল। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত ক্যান্টিন নং 12-এর মতো বিশেষ ভোজনশালাগুলি প্রচুর সরবরাহ পেত, যখন বাকি জনসংখ্যা ক্ষুধায় থাকত। সবকিছু সত্ত্বেও সহানুভূতিশীল কার্যক্রমের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছিল। প্রতিবেশী দলগুলো একসাথে বেঁচে থাকার জন্য সম্পদ ভাগাভাগি করে এবং পরস্পরকে সমর্থন করার মাধ্যমে সংগঠিত হয়েছিল। আলেকজান্দ্রা সুস্তভা বর্ণনা করেছিলেন কিভাবে তার দল একত্রে রান্না করা এবং পরস্পরের সাহায্য করার মাধ্যমে ঐক্যবদ্ধ ছিল। আনাতোলি মোলচানভ এই দলগুলোর মধ্যে এমন নেতাদের উপস্থিতির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন যারা সবার মনোবল অটুট রাখতে সক্ষম হয়েছিলেন। স্থাপত্য ইনস্টিটিউটে নিকোলাই বারানভ একটি সভায় অংশ নিয়েছিলেন যেখানে লেনিনগ্রাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল, যা একটি প্রতীকী প্রতিরোধের কাজ ছিল। পুনর্গঠনের আশা কিছু লোকের মনোবল জীবিত রেখেছিল। এদিকে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহারের সম্ভাবনা বিশ্লেষণ করছিল, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ছিল না। অনাহার তাদের প্রধান কৌশল ছিল। জানুয়ারির শেষে রিপোর্টগুলি ইঙ্গিত দিয়েছিল যে মৃতরা উঠোন এবং রাস্তায় স্তূপীকৃত হচ্ছে। বরফ তাদের কবর দিতে বাধা দিচ্ছিল এবং তাদের স্তূপ করে রাখা হয়েছিল। আলেকজান্দ্রোভস্কায়ের মতো হাসপাতালগুলিতে 1000-এর বেশি মৃতদেহ জমা হয়েছিল। শিশুরা বিশেষভাবে অরক্ষিত ছিল। গুটিবসন্ত মৃত্যুর কারণগুলির মধ্যে যুক্ত হয়েছিল। কর্তৃপক্ষ রেশন বাড়িয়েছিল, কিন্তু বিতরণ এত খারাপ ছিল যে রুটি পৌঁছায়নি। শহরটি তার সবচেয়ে খারাপ সময় পার করছিল। এই ট্র্যাজেডির মাঝেও মানবতার গল্পগুলি উঠে আসতে থাকে। একজন মহিলা অজ্ঞান হয়ে পড়া এক পুরুষের সাথে রুটি ভাগ করে নেন। মায়েরা তাদের সামান্য যা ছিল তাই ত্যাগ করে শিশুদের বাঁচিয়েছিলেন। প্রতিবেশী দলগুলি তাদের সদস্যদের দেখাশোনা করত। কিন্তু এমনও অনেকে ছিলেন যারা নৈতিকভাবে ভেঙে পড়েছিলেন। একজন স্থপতি তার রেশন রাখার জন্য তার স্ত্রী ও কন্যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ফাইনা ভিক্টোরোভনা, একজন ধাত্রী, গর্ভপাত করানোর বিনিময়ে খাবার গ্রহণ করতেন, প্রচুর পরিমাণে খাবার জমা করেছিলেন এবং ক্ষুধার্ত প্রতিবেশীদের সাহায্য করতে অস্বীকার করেছিলেন। জানুয়ারির শেষের দিকে শেষ পাম্পিং স্টেশনটি কাজ করা বন্ধ করে দেয়। জনসংখ্যা মানব শৃঙ্খল তৈরি করে নদী থেকে জল উত্তোলন করত। যদিও কর্তৃপক্ষ নতুন রেশনের ঘোষণা করেছিল, তারা জানত যে তারা তা পূরণ করতে পারবে না। শহরটি তার সবচেয়ে সংকটপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছিল। লেনিনগ্রাদ, যদিও পতনের দ্বারপ্রান্তে, তবুও প্রতিরোধ করছিল। কৃষ্ণ জানুয়ারি, অবরোধের নৃশংসতম মাস। 1942 সালের 28 জানুয়ারি, জার্মান আর্টিলারির অবিরাম গর্জনের মধ্যে নিকোলাই গোর্শকভ তার ডায়েরিতে লেনিনগ্রাডের হতাশাব্যঞ্জক পরিস্থিতি বর্ণনা করেছিলেন। তাপমাত্রা নেমে এসেছিল -45 ডিগ্রিতে, সঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে নিষ্ঠুর হাওয়া। জার্মান বোমাবর্ষণে শহরে ক্রমাগত আগুন লাগছিল, যা আরও বেড়ে গিয়েছিল ভুলভাবে বসানো ত্রুটিপূর্ণ চুলার কারণে। বহুতল ভবন অনিয়ন্ত্রিতভাবে পুড়ছিল। ফায়ার ব্রিগেড অকার্যকর ছিল, জলের অভাবে নেভানোর কোনো চেষ্টাই সম্ভব হচ্ছিল না। গোর্শকভ লিখেছিলেন, তাদের বাড়িঘর বাঁচানোর কোনো আশা না দেখে প্রতিবেশীরা জানালা দিয়ে তাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলছিল, কিছু উদ্ধারের আশায়। 14 বছরের ভ্লাদিমির জান্ট অবরোধের চিত্র এঁকেছিল, একটি গোলার আঘাতে ধ্বংস হওয়া বাড়ি, নেভা নদী থেকে জল তোলা নাগরিকরা এবং লিগোভস্কি অ্যাভিনিউতে জ্বলন্ত একটি ভবন। শেষ ছবিটির নিচে সে লিখেছিল, কেউ পালাতে পারবে না গি। আগুন দিনের পর দিন ছড়িয়ে পড়ছিল। দিমিত্রি লিখাচেভ স্মরণ করেছিলেন যে অস্থায়ী চুলাগুলো প্রায়ই ট্র্যাজেডি ঘটাত, আর দুর্বল বাসিন্দাদের প্রতিক্রিয়া জানার শক্তি ছিল না। একবার একটি অগ্নিসংযোগকারী বোমা সুভোরোভস্কি অ্যাভিনিউয়ের একটি ভবনে আঘাত করেছিল, সিডি ধসে পড়েছিল এবং আগুন ছড়িয়ে পড়েছিল। আটকা পড়া কয়েকজন জানালা দিয়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। রুটির রেশন বাড়ানোর প্রতিশ্রুতি নিষ্ঠুর প্রমাণিত হয়েছিল। যে দিন এটি বাস্তবায়নের কথা ছিল, সেই দিন পানি না থাকায় বেকারিগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এলেনা কোকিনা বর্ণনা করেছিলেন কিভাবে যাদের এখনও হাঁটার শক্তি ছিল তারা নেভা থেকে বেকারি পর্যন্ত একটি মানব শৃঙ্খল তৈরি করেছিল, বরফঠান্ডা জলের বালতি হাতবদল করছিল। এই প্রচেষ্টা সত্ত্বেও সামান্যই রুটি উৎপাদিত হয়েছিল। ভেরা ইনবার আতঙ্কিত হয়ে লিখেছিলেন, জল নেই, যদি বেকারিগুলো বন্ধ হয়ে যায়, একদিনের জন্য কি হবে? 26 তারিখে ইনবার নিশ্চিত করেছিলেন যে সরবরাহ বন্ধ রয়েছে। কোচিনাও লিখেছিলেন যে খাদ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষ জ্ঞান হারাচ্ছিল বা মারা যাচ্ছিল। তবুও সাহায্যের চেষ্টা থামেনি। লুডমিলা আনোপোভা বর্ণনা করেছিলেন কিভাবে প্রতিবেশীরা নেভায় স্লেজ ও বালতি নিয়ে জল আনতে যেত।
কম্বল দিয়ে ঢাকা বা পরিহিত লাশের মধ্যে তাদের প্রচেষ্টা বৃথা যেত। সেই রাতে এলেনা স্ক্রিয়াবিনা লিখেছিলেন, কোনো বেকারই তাদের কোটা পূরণ করেনি। 27 জানুয়ারি আলেকজান্ডার বোল্ডিরেভ বলেছিলেন যে তার একমাত্র সংগ্রাম ছিল বেঁচে থাকা। ফন্টাঙ্কা নদী দূষিত হয়ে পড়েছিল এবং সিগারেটের কোনো অবশিষ্ট ছিল না। এই সংকট মানুষের অন্ধকার দিক উন্মোচন করেছিল। লিডিয়া ওখাপকিনা তার সন্তানদের নিয়ে এক পরিচিতের বাড়িতে উঠে এসেছিলেন। অল্প সময়ের মধ্যেই গৃহকর্ত্রী তৎক্ষণাৎ তার রেশন খেয়ে ফেলতেন এবং শেষ পর্যন্ত তার সামান্য খাবারও চুরি করেছিলেন। শেষে তিনি স্বীকার করেছিলেন যে তার রেশন কার্ড হারিয়ে গেছে। ওখাপকিনা তার বাসায় ফিরে গেলেন। তার সন্তানদের সঙ্গে নিয়ে তারা পুরানো আসবাবপত্র পোড়াতেন এবং কয়লা খুঁজতেন। ক্ষুধায় পরাজিত হয়ে তিনি প্রার্থনা করতে গিয়ে হাঁটু গেড়ে বসেছিলেন, দ্রুত ও একসঙ্গে মৃত্যুর জন্য প্রার্থনা করেছিলেন। পরদিন একজন রেড আর্মি সৈন্য তার দরজায় কড়া নাড়লেন, তার স্বামী পাঠানো একটি প্যাকেট নিয়ে। তাতে ছিল চাল, সুজি ও বিস্কুট। সেদিনও আগুন চলছিল। রুটি এখনও আসেনি। ভোর 3টে থেকেই অন্তহীন লাইন তৈরি হচ্ছিল। অনেকে কারখানায় যেত না। ডাইনিং হলে স্যুপ দ্রুত ফুরিয়ে যেত। রাস্তাগুলো খালি ছিল, দোকানের সামনে ভিড় ছাড়া। বিদ্যুৎ না থাকায় শ্রমিকরা বৃথাই এর ফিরে আসার অপেক্ষায় থাকত। গোরসকোভ উল্লেখ করেছিলেন যে বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণের বাইরে বলছিল। আক্রমণ ও নরমাংসভক্ষণের গুজব ছড়িয়ে পড়ছিল। কর্তৃপক্ষ পক্ষাঘাতগ্রস্ত ছিল। ইগর চাইকো লিখেছিলেন যে শহর একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে। মাসের শেষে বিতরণের কথা থাকা নতুন রেশন কার্ড বিতরণ করা হয়নি, যা অনেকের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছিল। 17 বছরের ভাসিলি ভ্লাদিমিরভ তার ভাই বরিসের মৃত্যুর পর ডায়েরি লেখা শুরু করেছিলেন। তিনি একটি অন্ধকার, তাপহীন, জলহীন শহরের বর্ণনা দিয়েছিলেন। তারা আঠা ও সিদ্ধ চামড়া ক্ষেত। ভাঙা জানালাগুলো কার্ডবোর্ড দিয়ে আটকানো ছিল। বাইরে বেরোলেই হিমায়িত লাশের দেখা মিলত। আনুমানিক প্রতিদিন 20,000 মানুষ মারা যাচ্ছিল। চর্বিবিহীন খাদ্য স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলেছিল। বরিস, একজন ডাক্তার থেকে রুটির টুকরো পেয়েও তা হজম করতে পারেনি। স্যুপ ছিল ময়দা মেশানো জল। 27 জানুয়ারি কোনো রুটি ছিল না। 28 তারিখে তার মা 19 ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খাবার পেলেন না। 29 তারিখে থার্মোমিটার -41 দেখাল। স্যুপে ছিল শুধু আঠা ও চাল, চায় ছিল নোনতা জল। কাঠ না পেয়ে ভ্লাদিমিরভ লিখেছিলেন, আমরা ক্ষুধা ও ঠান্ডায় মারা যাব কি একই দিনে। 9 বছরের গেরি রোস্তভ একটি ছুরি দিয়ে রুটি কাটার ছবি এঁকেছিল। নিচে লিখেছিল, আমার খুব ক্ষুধা পেয়েছে কি। ভেরা ইনবার লক্ষ্য করেছিলেন যে সব বেড়া জ্বালানির জন্য উপড়ে ফেলা হয়েছে। শুধু শতাব্দী প্রাচীন বার্চ ও লিন্ডেন গাছ দাঁড়িয়েছিল। এনকেভিডির একটি গোপন রিপোর্ট নিশ্চিত করেছিল যে রুটির রেশন বাড়ানো পরিস্থিতির উন্নতি করেনি। জল, বিদ্যুৎ ও জ্বালানির অভাব মনোবল ভেঙে দিয়েছিল। সেন্সরশিপ ক্রমবর্ধমান কঠোর সমালোচনা রেকর্ড করছিল। একটি আটকানো চিঠিতে লেখা ছিল, লেনিনগ্রাড এখন একটি মর্গ। রাস্তাগুলো মিতের অ্যাভিনিউ। সবকিছু স্থবির। 25 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত লেনিনগ্রাড থেকে ডাক পাঠানো বন্ধ রাখা হয়েছিল, যাতে বাইরের সত্য পৌঁছাতে না পারে। রুটির লাইনে মন্তব্যগুলো তিক্ত ছিল। স্মলনিতে নেতাদের গরম খাবার, বিদ্যুৎ ও তাপ ছিল। একজন বেকার, সিলিন, বলেছিলেন যে কর্মকর্তারা লাইন এড়িয়ে চলতেন। ঝদানোভের নাম সরাসরি উল্লেখ করা হয়েছিল। মিউজিক্যাল কমেডি থিয়েটারের একজন হিসাবরক্ষক মন্তব্য করেছিলেন, ঝদানোভ বিছানায় চকলেট খান আর আমরা ক্ষুধায় মরি কি। নেতা সেই লাইনটি আন্ডারলাইন করে দায়ী ব্যক্তিকে শাস্তি দিতে বলেছিলেন। কর্তৃপক্ষ ভিন্নমত দমনে মনোযোগ দিয়েছিল। 29 জানুয়ারি এনকেভিডি একটি ক্লিনিকের কর্মীদের গ্রেফতারের কথা জানিয়েছিল, যাদের মৃত্যু ও রোগ সম্পর্কে তথ্য ছড়ানোর অভিযোগ ছিল। 31 জানুয়ারি আলেকজান্ডার বোল্ডিরেভ লিখেছিলেন যে তার পা সাড়া দিচ্ছে না এবং পরদিনও রুটি পাওয়া যাবে না। স্লেজে একসাথে বেশ কয়েকটি লাশ বহন করা হচ্ছিল। আলেকজান্ড্রা ইভানোভা, তার বাবা, 3 ভাইপো ও এক খালাকে হারানোর পর তাদের কবরস্থানে নিয়ে গেলেন। কফিন না পেয়ে তিনি তার বাবাকে একটি শার্ট দিয়ে ঢেকে দিলেন। ইগর চাইকো বর্ণনা করেছিলেন যে রঙিন কাপড়ে জড়ানো লাশগুলো সংগ্রহ দল যেন খুঁজে পায় তার জন্য তুষারে রাখা হতো। এই রঙিন ফসল ও সাধারণ দৃশ্যে পরিণত হয়েছিল। কিছু মা হৃদয়বিদারক মর্যাদার সাথে তাদের মৃত সন্তানদের কোলে নিয়ে যেতেন। তামারা জাইতসেভা স্মরণ করেছিলেন যে বই সিদ্ধ করে খাওয়া হতো এবং চামড়ার বেল্ট চিবানো হতো। তার এলাকায় একজন মা তার নিজের মেয়েকে খেয়ে ফেলেছিলেন।
ম্যাট সুন্দাকোভ তার মাকে টেবিলের উপর আঙুল দিয়ে রুটির টুকরো সংগ্রহ করতে দেখেছিলেন। সোফিয়া বুরজাকোভা নিয়মিত তার সেরে ওঠা ভাইকে দেখতে যেতেন। 30 জানুয়ারি তিনি তাকে না আসতে বললেন। কিন্তু তার ছেলে ফ্রন্ট থেকে ছুটিতে অপ্রত্যাশিতভাবে এলেন আর তিনি যাননি। ফিরে এসে জানলেন তার ভাই মারা গেছেন। তিনি সন্দেহ করেছিলেন যে তার রেশন কার্ডের জন্য তাকে হত্যা করা হয়েছে। 31 জানুয়ারি ইগোর চাইকো শক্তিহীন হয়ে বিছানায় শুয়েছিলেন। একজন বন্ধু কিলোমিটার জুড়ে তুষারে হেঁটে তাকে খাবার দিতে এলেন। স্বাস্থ্যকর্মীরা এতিম শিশু খুঁজে বাড়ি বাড়ি যাচ্ছিলেন। একজন ডাক্তার একটি হিমশীতল ঘরে 3টি লাশ পেলেন, একজন মহিলা, একজন কিশোর ও একটি শিশু। একমাত্র বেঁচে থাকা একটি মেয়ে তোয়ালে দিয়ে তার মাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিল। 4 ফেব্রুয়ারি মিখাইল নসিরেভ লিখেছিলেন যে শহর সভ্যতার সব চিহ্ন হারিয়েছে। লাশ জমে যাচ্ছিল আর খাদ্য অমানবিক উপায়ে সংগ্রহ করা হতো। তবুও তিনি একজন জ্ঞানহারা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। হাসপাতালে তিনি ভয়াবহতা দেখেছিলেন, বাগান ও করিডোর লাশে ভর্তি, কর্মীরা অবিচলিত। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আজ আমি ভয়াবহতা শব্দের অর্থ বুঝলাম। পাতলা রেখা, বন্টন, পলায়ন এবং ধ্বংস। 1942 সালের ডিসেম্বরের প্রথম দিনগুলিতে লাডো হ্রদের হিমায়িত পৃষ্ঠের উপর লেনিনগ্রাদকে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রিত অঞ্চলের সাথে সংযোগকারী একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। রেড আর্মি কর্তৃক নির্মিত এই জরুরি রুটটি শহরের দিকে প্রয়োজনীয় সরবরাহ পরিবহন এবং বেসামরিক নাগরিকদের আংশিক প্রস্থানের অনুমতি দেয়া। যদিও এটি পরে কি জীবনের পথ হিসাবে স্মরণ করা হবে, এর প্রথম সপ্তাহগুলিতে জনসংখ্যার উপর আঘাত হানা খাদ্য সংকট কাটিয়ে উঠতে পারেনি। চরম ঠান্ডায় নির্মিত রুটটি টিকভিনের কাছে রেলওয়ে পয়েন্ট থেকে শুরু হয়ে হ্রদের পশ্চিম তীরে ওসিনোভেটস বন্দরে বিস্তৃত ছিল। সেখান থেকে কার্গোগুলি ট্রাক এবং স্লেজে স্থানান্তরিত করা হতো, যা বরফের উপর দিয়ে অবরোধকৃত শহরের দিকে যেত। উদ্বোধনী যাত্রাটি ট্র্যাজেডিপূর্ণ ছিল। বরফ বা শত্রু আক্রমণে 57টি যানবাহন ধ্বংস হয়েছিল। চালকরা পড়ে যাওয়ার ক্ষেত্রে পালানোর জন্য দরজা খোলা রেখেছিল, যা তাদের বিমান হামলার শিকারও করেছিল, কারণ অন্ধকারে দিকনির্দেশনার জন্য তাদের লাইট জ্বালিয়ে রাখতে হয়েছিল। শীত বাড়ার সাথে সাথে পরিবহন ব্যবস্থা এবং দক্ষতা উন্নত হয়। ডিসেম্বরের শেষে প্রতিদিন প্রায় 7 টন কার্গো নিয়ে প্রায় 4000 যানবাহন আসত। জানুয়ারিতে সরবরাহের দৈনিক পরিমাণ দ্বিগুণ হয়। বরফের উপর দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ভেরা রোগোভা জানান যে কর্মীদের জন্য কোনো আশ্রয় ছিল না এবং শিফটগুলি একটানা ছিল। যানবাহনগুলির মধ্যে দূরত্ব বজায় রাখার নিয়ম থাকা সত্ত্বেও অনেকে একসাথে অগ্রসর হয়েছিল যাতে সর্বাধিক সংখ্যক ডেলিভারি নিশ্চিত করা যায়। হ্রদের পূর্ব তীরে লোডিংয়ের দায়িত্বে থাকা ইভান ক্রিলভ অবিরাম গোলাগুলির মধ্যে শস্য, চিনি এবং জ্বালানি ভর্তি ব্যারেল খালাস করার পুরো দিনগুলি বর্ণনা করেছেন। তার কথা অনুসারে তারা জানত যে প্রতিটি খালাস করা কার্গো লেনিনগ্রাদে আটকা পড়া হাজার হাজার মানুষের জন্য জীবনধারণের রেশন প্রতিনিধিত্ব করে, যেখানে দৈনিক রুটি 125 গ্রামের বেশি ছিল না। পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেলেও শহরে বিতরণ সুষম ছিল না। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যখন রাস্তাটি প্রতিদিন 3000 টন প্রবেশের অনুমতি দিত, তখনও খাদ্য সরানোর অভিযোগ ছিল। সারিতে ফিসফিস করে বলা হয়েছিল যে পার্টির গুদামগুলি ভর্তি ছিল যখন জনসংখ্যা ভেঙে পড়ছিল। কিছু রাষ্ট্রীয় কর্মীকে গোপনে সরবরাহ মজুত করার অভিযোগ করা হয়েছিল। ডিসেম্বরের শুরু থেকে পরিকল্পিত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজটি স্থগিত করা হয়েছিল। প্রাথমিক ধারণা ছিল 10 ডিসেম্বর থেকে প্রতিদিন 5000 লোক সরানো, কিন্তু স্টালিনের সাথে বৈঠকের পর ছদানব অপারেশন স্থগিত করে দেন, যুক্তি দিয়েছিলেন যে ব্যাপক প্রস্থান দুর্বলতার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। কেবলমাত্র 1943 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান স্থবির হয়ে পড়লে এবং তাপমাত্রা স্থিতিশীল হলে জনসংখ্যা স্থানান্তর পুনরায় শুরু হয়েছিল। সরকারি ক্রনিকলার পাভেল লুকনিটস্কি প্রথম দিকের বহির্গামী কনভয়গুলির একটির সাথে ছিলেন। শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশকারী যানবাহনগুলির বিপরীতে যারা যাত্রা করছিল তারা হতাশ যাত্রীদের বহন করছিল, তাদের মধ্যে অনেকেই আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই। সামরিক নিয়ন্ত্রণের বাইরের অংশে কিছু বেসামরিক লোক ট্রাকগুলিতে জায়গার বিনিময়ে খাবার বা শীতের পোশাক সরবরাহ করেছিল। অন্যরা পায়ে হেঁটে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। লুকানো ফাটল বা বরফের মধ্যে ছদ্মবেশী মাইন লুফটওয়াফে দ্বারা স্থাপন করা তাদের কাছে নিজেদের উন্মুক্ত করে। উদ্ধারকারীদের মধ্যে অবস্থার পার্থক্য উত্তেজনা সৃষ্টি করেছিল। কিছুকে উত্তপ্ত যানবাহনে পরিবহন করা হলেও বেশিরভাগই খোলা ট্রাকে ভ্রমণ করেছিল। এলেনা স্ক্রিয়াবিনা বর্ণনা করেছিলেন যে যাত্রার সময় হাইপোথার্মিয়ায় বেশ কয়েকজন যাত্রী মারা গিয়েছিল।
একটি ঘটনায় অন্যেরা খাবার ভাগ না করে খাচ্ছে দেখে একটি শিশু জ্ঞান হারিয়ে ফেলেছিল। এলেনা কোকিনা লিখেছিলেন যে তিনি লজিস্টিক সিস্টেমের কর্মীদের উপলব্ধ রিজার্ভ সম্পর্কে বড়াই করতে শুনেছেন, তারা যে দুর্ভোগ দেখছিলেন তার প্রতি উদাসীন। রুটের মেডিকেল পয়েন্টগুলিতে ওলগা মেলনিকোভার মতো স্বেচ্ছাসেবীরা অপুষ্টিতে ভোগা মহিলা এবং এমন শিশুদের চিকিৎসা করতেন যারা কান্নার শক্তিও হারিয়ে ফেলেছিল। সামান্য ঝাঁকুনিতে অনেক নাবালক গাড়ি থেকে পড়ে গিয়েছিল এবং কিছুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। বেঁচে থাকা ব্যক্তিদের গরম পানীয়, কম্বল এবং প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছিল। মাঝে মাঝে সামান্য চা এবং কয়েকটি বিস্কুট তাদের সাময়িকভাবে পুনরুদ্ধার করার জন্য যথেষ্ট ছিল। পূর্ব তীর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলি জীবিত এবং মৃত উভয়কেই বহন করত। স্বাস্থ্যকর্মীরা যাত্রা পুনরায় শুরু করার আগে মৃতদেহ সরানোর জন্য কামরাগুলিতে ধাক্কা দিত। ঝুঁকি সত্ত্বেও হাজার হাজার লোক প্রতিদিন সরিয়ে নেওয়ার আশায় নিবন্ধন করত। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধ পর্যন্ত অভ্যন্তরীণ বিতরণে উন্নতি লক্ষ্য করা যায়নি। কিছু প্রতিষ্ঠানে সসেজ এবং প্রক্রিয়াজাত মাংসের উপস্থিতি অসন্তোষ প্রশমিত করার চেষ্টা করেছিল। তবে সমালোচনা থামেনি। পার্টির কিছু সদস্য ব্যবস্থাপনার সাথে তাদের দ্বিমত প্রকাশ করেছিলেন। শিল্পী ইভান গ্রুজদেব খাদ্য লুকানোর নিন্দা করেছিলেন এবং চিত্রশিল্পী আনা ওস্ট্রুমোভা প্রকাশ্যে বিতরণের অগ্রাধিকারের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই অভিযোগগুলির বিপরীতে এমন পদক্ষেপ দেখা গিয়েছিল যা প্রতিরোধের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। আনাটোলি মোলচানভ উল্লেখ করেছিলেন যে ঠান্ডা এবং অভাবের মধ্যেও কিছু লোক হঠাৎ করে শক্তি ফিরে পেয়েছিল। একটি শিশু আশ্রয়ের শিক্ষিকা ওলগা সিমানোভস্কায়া পড়া এবং কবিতার রুটিন তৈরি করেছিলেন যা শিশুরা আগ্রহের সাথে অনুসরণ করতে শুরু করেছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও এই অভ্যাসগুলির পুনরাবৃত্তি তাদের স্বাভাবিকতার একটি বিভ্রম দিয়েছিল। গুরুতর রোগীদের চিকিৎসা করা ডাক্তার মিখাইল চেরনোরুটস্কি লক্ষ্য করেছিলেন যে যারা ইতিবাচক চিন্তা বজায় রেখেছিলেন বা সামান্য আশাকে আঁকড়ে ধরেছিলেন তারা বেশি প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছিলেন। একটি উদাহরণ ছিল তানিয়া উটকিন, একটি মেয়ে যে তার ছোট বোনের স্মৃতি আঁকড়ে ধরে পতনের দ্বার প্রান্ত থেকে উঠে এসেছিল। ন্যূনতম পরিস্থিতিতে রেডিও স্টুডিও থেকে ওলগা বেরগোল্টজ দুর্বল কিন্তু দৃঢ় কণ্ঠে কবিতা আবৃত্তি করতেন। তার স্বামী অনাহারে মারা গেলেও তিনি সম্প্রচার চালিয়ে যান। তার কথা প্রায়শই অনেকের জন্য সান্ত্বনার একমাত্র বার্তা, নাগরিকদের মধ্যে মানসিক সংযোগ জীবিত রেখেছিল। তরুণী এলেনা মার্টিলা, সেরে ওঠা শিল্পী, চরম দুর্বলতার মুহূর্তে একটি আত্মপ্রতিকৃতি আঁকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার প্রচেষ্টাকে জীবনের প্রতি দৃঢ় প্রত্যয় হিসাবে বিবেচনা করেছিলেন। কয়েক দিনের মধ্যে তিনি উন্নতির লক্ষণ দেখাতে শুরু করেছিলেন। আলেকজান্দ্রা ইভানোভায়ের মতো অন্যরা অসুস্থ প্রতিবেশীদের সাহায্য করার জন্য তাদের শক্তি কেন্দ্রীভূত করেছিলেন। ব্যর্থ উচ্ছেদের শিকার আন্দ্রেই ক্রুক তার পরিবারকে রক্ষা করার জন্য তার আবাসস্থলের সামান্য যা অবশিষ্ট ছিল তা পুনর্গঠনের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। 5 বছর বয়সী পিটার টিভেটকভ তার মায়ের কাছ থেকে চিনি মেশানো এক টুকরো রুটি পেয়েছিল। যদিও সে চিবোতে পারত না, খাবারের মিষ্টি তার মধ্যে প্রতিক্রিয়ার একটি স্ফুলিঙ্গ তৈরি করেছিল। সেই সরল কাজটি হাজার হাজার বাসিন্দার প্রতিদিন যা চেষ্টা করছিল তার প্রতীক, আরও একটু প্রতিরোধ করা। জার্মান আর্টিলারি থামেনি এবং সরবরাহ অপর্যাপ্ত ছিল, তবুও শহরটি দাঁড়িয়েছিল। বরফের উপর রাস্তাটি নিশ্চিত পরিত্রাণ ছিল না, তবে এটি একটি সম্ভাবনা তৈরি করেছিল। এর আশেপাশে সাহস, ত্যাগ এবং সিদ্ধান্তের কাজগুলি একত্রিত হয়েছিল, যা সেই শীতের বেঁচে থাকার জটিল জালকে সংজ্ঞায়িত করেছিল। মার্চ থেকে আগস্ট 1942, পরিষ্করণ, স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবন। 1942 সালের ফেব্রুয়ারির শেষের দিকে এক হিমশীতল সকালে লিদিয়া ওখাপকিনা নেভা নদীর তীর ধরে হেঁটে যাচ্ছিলেন, বাতাসের ধাক্কায় আসা বরফের স্তূপের মধ্য দিয়ে পথ তৈরি করে। যা একসময় একটি কোলাহলপূর্ণ শহর ছিল, এখন তা অর্ধধ্বংসপ্রাপ্ত ভবন, ভাঙা জানালা এবং শূন্য চোখের কোটরের মতো কালো গর্ত দেখাচ্ছিল। কিছু সম্পত্তি আংশিকভাবে ভেঙে যাওয়া সত্ত্বেও এখনও জনবসতিপূর্ণ ছিল। তাদের মধ্যে একটিতে 3 দিন ধরে আগুন জ্বলছিল, সম্ভবত একটি অস্থায়ী চুল্লির কারণে। এর চারপাশে আগুনের হাত থেকে বাঁচানো আসবাবপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র স্তূপ করে রাখা হয়েছিল। লেনিনগ্রাদের প্রধান ধমনী নেভস্কি প্রসপেক্ট বরফে ঢাকা পড়েছিল, সেখানে খুব কম পথচারী বা পরিবহন ছিল। নির্মাণগুলি ক্ষতিগ্রস্ত এবং বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন ট্রলিবাস এবং ট্রামগুলি সাদা স্তরের নিচে নিষ্ক্রিয়ভাবে পড়েছিল। এলেনা মার্টিলা এই দৃশ্যটিকে একটি পরম নীরবতা হিসাবে বর্ণনা করেছিলেন, যা কেবল কোণে ঝুলানো স্পিকার থেকে আসা একটি দূরবর্তী মেট্রোনোমের স্পন্দন দ্বারা ব্যাহত হয়েছিল। সেই ধ্রুবক শব্দ এমন একটি শহরের জীবনযাত্রার ছন্দকে স্মরণ করিয়ে দেয় যা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল।
রেড আর্মির সৈনিক সের্গেই মিলিয়ায়েভ লেনিনগ্রাদ পরিদর্শনের সময় শোকের আবরণে ঢাকা একটি শহর দেখতে পান, অন্ধকার রাস্তা, দৃশ্যমান মৃতদেহ এবং এক গভীর নীরবতা। তবে তিনি নাগরিকদের ক্লান্ত মুখগুলিতে একটি অদম্য সংকল্প লক্ষ্য করেছিলেন। তিনি যে ভয়ঙ্কর গল্প শুনেছিলেন তা সত্ত্বেও তিনি অনুভব করেছিলেন যে লেনিনগ্রাদ বেঁচে থাকার জন্য লড়াই করছে। 18 ফেব্রুয়ারি নিকোলাই গোরশকভ দুর্বল জনসংখ্যার মধ্যে দীর্ঘস্থায়ী ডায়রিয়াসহ হজমের রোগের উত্থান নথিভুক্ত করেছিলেন। সেই মাসে যার বিতরণ স্থগিত করা হয়েছিল, দুর্বল স্বাস্থ্যবিধি এবং সাবানের অভাবের কারণে টাইফাসের ঘটনা রিপোর্ট করা হয়েছিল। সংক্রমণের ঝুঁকির কারণে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছিল। কিছুদিন পর আমাশজের মহামারী দেখা দেয়। নাদিয়া মাকারোভা একটি হতাশাজনক চিঠিতে কয়েকদিনের মধ্যে তার মা এবং 2 সন্তানের মৃত্যুর কথা জানান। তিনি চরম অপুষ্টি এবং জল দূষণের সংমিশ্রণে সৃষ্ট একটি রোগের ধ্বংসজ্ঞ বর্ণনা করেছিলেন, যা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পতনের পরে আরও খারাপ হয়েছিল। আনা ওস্ট্রুমোভা দৈনিক মৃতের সংখ্যা 20,000 থেকে 25,000 অনুমান করেছিলেন। ওলগা ফ্রেইডেনবার্গ এটিকে মৃত্যুর এক অনিয়ন্ত্রিত ঢেউ হিসাবে সংক্ষিপ্ত করেছিলেন। স্লাভিক, এক যুবক, তার খালাকে লিখেছিলেন যে এখন বোমা এবং ক্ষুধার সাথে সংক্রমণ যুক্ত হয়েছে। 2 মার্চ দিমিত্রি লিচাচেভের বাবা মারা যান। তার দেহ সরানোর সময় তিনি হিমায়িত মৃতদেহে পূর্ণ ট্রাক দেখেছিলেন, কিছু দাঁড়িয়েছিল, যেন তারা পূর্ণকর্মে পাথরের মতো জমে গিয়েছিল। খননকারী দ্বারা খনন করা গণকবরগুলি বহুগুণ বেড়ে গিয়েছিল। মাকারোভা তার সামান্য খাবার দিয়ে তার মা তার সন্তানদের পাশে সমাহিত করার ব্যবস্থা করেছিলেন। ক্লান্ত এবং দিশেহারা কবর খননকারীরা নির্বিচারে দেহ ছুঁড়ে ফেলেছিল। ইভান ইয়াকুশিন দেখেছিলেন কিভাবে তার চাচার মৃতদেহ একটি অস্থায়ী কফিন থেকে বের করে মৃতদের স্তূপের উপর ফেলে দেওয়া হয়েছিল। সোফিয়া বুরিয়াকোভা দেখেছিলেন শ্রমিকরা নতুন মৃতদেহ জমা করার সময় দেহের উপর দিয়ে হাঁটছে এবং কবরস্থান থেকে বের হওয়ার সময় তিনি মুখে সিগারেট ধরে হিমায়িত এক ব্যক্তির মৃতদেহের সাথে ধাক্কা খেয়েছিলেন, যা কবরগুলির দিকে নির্দেশ করছিল। কষ্ট কিছুকে উন্মাদনার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। মাকারোভা তার সকল সন্তান হারানোর ভয়ে আতঙ্কিত ছিলেন এবং নিজেকে সীমার বাইরে অনুভব করছিলেন। নরমাংস ভোজন আবার মাথাচাড়া দিয়ে ওঠে। 12 বছর বয়সী ভ্যালেন্টিনা রথম্যান পরিত্যক্ত বাড়িঘর থেকে মৃতদেহ সরানোর সময় ক্ষতবিক্ষত অংশযুক্ত দেহ খুঁজে পেয়েছিলেন। কিছু দেহ জানালা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল কারণ সেগুলি নামানো যায়নি, বরফের মাটিতে আঘাতের ফলে ভেঙে গিয়েছিল। ভিক্টর কোজলভ বর্ণনা করেছিলেন যে কাটা মানুষের অঙ্গ, ছিঁড়ে ফেলা স্তন এবং আবর্জনার বালতিতে দেহাবশেষ দেখা গেছে। 7 বছর বয়সী নাটালিয়া স্ট্রোগানোভা বাঁধা মৃতদেহে বোঝাই একটি স্লেজ দেখার কথা স্মরণ করেছিলেন, যার অঙ্গপ্রত্যঙ্গ বাইরে বেরিয়েছিল। আগের বছরের অক্টোবর মাস থেকে জার্মান কমান্ড মহামারী ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল এবং শহরটিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছিল। 18 ফেব্রুয়ারি গুটিবসন্তের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল, যা গোরশকভ সেই দিন নোট করেছিলেন। হিটলার ব্যক্তিগতভাবে লেনিনগ্রাদে নরমাংস ভোজন সম্পর্কে মন্তব্য করেছিলেন এবং জার্মান প্রচারণায় দাবি করা হয়েছিল যে এর বাসিন্দারা আঠা এবং মানুষের মাংস দিয়ে তৈরি জেলি খেতেন। তাদের মতে শহরটি হারিয়ে গিয়েছিল। ইভজেনি মনিউস্কো সতর্ক করেছিলেন যে বরফ গলার সাথে সাথে বরফের নিচে চাপা মল এবং মৃতদেহ রোগ ছড়াবে। ভেরা ইনবার টাইফাসের অগ্রগতির ভয় এবং পুরো শহরটি ধ্বংস হওয়ার সম্ভাবনার বিষয়ে লিখেছিলেন। 8 মার্চ মহিলাদের নেতৃত্বে শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছিল। 15 মার্চের মধ্যে 1 লক্ষেরও বেশি লোক এই প্রচেষ্টায় যোগ দিয়েছিল। একজন সাংবাদিক বর্ণনা করেছিলেন যে কিভাবে প্রতিবেশীরা ঝাড়ু, বেলচা বা শিশুদের স্লেজ নিয়ে আবর্জনা সরিয়ে ফেলছিল। টিখোনভ এই কীর্তিকে হারকিউলিসের কাজের সাথে তুলনা করেছিলেন। কায়রা পেট্রোভস্কায়া স্মরণ করেছিলেন যে দুর্বল শরীর নিয়েও হাজার হাজার লোক বরফ, তুষার এবং আবর্জনা পরিষ্কার করতে যোগ দিয়েছিল। এলেনা মার্টিলা অন্যান্য কিশোরদের সাথে উপযুক্ত সরঞ্জাম ছাড়াই একটি স্কোয়ার পরিষ্কার করার চেষ্টা করেছিলেন। প্রাথমিক সংশয় ব্যাপক অঙ্গীকারের দিকে ধাবিত হয়েছিল। কর্তৃপক্ষ তবে কঠোরভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল। দ্বিতীয় দিন অনুপস্থিত থাকার জন্য এক বৃদ্ধ মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। লিডিয়া টেগার, একটি ব্যালে একাডেমির পরিচালক, খাদ্য বিনিময়ের মাধ্যমে অর্জিত বিলাসবহুল পোশাক পরতেন। রেশনের কার্ড কেড়ে নেওয়ার হুমকি দিয়ে তিনি তার ক্ষুধার্ত ছাত্রীদের পরিচ্ছন্নতার কাজে বাধ্য করতেন। 26 মার্চ একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে অর্ধেকেরও কম সম্পত্তি পরিষ্কার করা হয়েছে। দিমিত্রি লিচাচেভ উল্লেখ করেছিলেন যে বাসিন্দারা এতটাই ক্লান্ত ছিলেন যে তারা খুব কমেই বেলচা তুলতে পারছিলেন। স্মোলনি পরিদর্শনের সময় তিনি বৈপরীত্য উপলব্ধি করেছিলেন।
ভালোভাবে খাওয়ানো কর্মকর্তারা, একটি পরিবেশে গরম খাবারের গন্ধ। সবকিছু সত্ত্বেও পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। আমরা আবর্জনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, মার্টিলা বলেছিলেন। পাবলিক লাইব্রেরি খোলা ছিল। এর কর্মীরা জ্বলন্ত কাঠের টুকরা দিয়ে সশস্ত্র স্তূপের মধ্যে বই খুঁজছিলেন। পাঠকরা রোগ থেকে শুরু করে ধ্রুপদী সাহিত্য পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর কাজ চেয়েছিলেন। মার্টিলা যারা পড়া চালিয়ে যাচ্ছিলেন তাদের মুখ এঁকেছিলেন এবং তার কাজটি গ্রন্থাগারিকদের উৎসর্গ করেছিলেন। হার্মিটেজ মিউজিয়ামও পরিচ্ছন্নতায় অংশ নিয়েছিল। এর প্রধান প্রহরী পাভেল গুবচেভস্কি বয়স্ক মহিলাদের দল সংগঠিত করেছিলেন যারা তাদের বয়স সত্ত্বেও ধ্বংসস্তূপ সরিয়েছিলেন এবং জাদুঘরের কক্ষগুলি পাহারা দিয়েছিলেন। তাদের কাজ করতে দেখে অন্যরা যোগ দিয়েছিল। ২৭শে মার্চ ইনবার কাজের বিশালতা সম্পর্কে লিখেছিলেন, আবর্জনার স্তূপ, বরফের চাই এবং জমাট বাঁধা জল শহরটিকে ঢেকে রেখেছিল। তবুও একটি নতুন সম্মিলিত চেতনা অনুভূত হয়েছিল। ১১ বছর বয়সী ফিমা ওজারকিন গর্বের সাথে বলেছিলেন যে তিনি তার এক বন্ধুর সাথে একগাদা বরফ পরিষ্কার করেছেন। ভেরা ইনবার ডকগুলিতে পরিষ্কার ফুটপাত দেখে আবেগাপ্লুত হয়েছিলেন। একজন ক্ষুধার্ত মহিলা সবেমাত্র উন্মোচিত হওয়া পিচ রাস্তার দিকে তাকিয়েছিলেন এবং কিছুক্ষণ বিরতির পরে তিনি তার কাজ পুনরায় শুরু করেছিলেন। পরিবর্তন স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও বিস্তৃত হয়েছিল। টিকাদান প্রচারণা, পাইন গাছ থেকে প্রাপ্ত ভিটামিন সি বিতরণ এবং ১৫ই এপ্রিল ট্রামগুলির প্রত্যাবর্তন। ভেরা পাভলোভা যে হাসপাতালে কাজ করতেন সেখানে রোগীরা ট্রামের ঘণ্টা শুনে কষ্টে উঠে দাঁড়িয়ে জীবনের লক্ষণ উদযাপন করছিলেন। অনেকের কাছে সেই শব্দটি একটি নতুন যুগের সূচনা করেছিল। সেই দিন ভ্লাদিমির জান্দ শহরের তার আঁকা ছবিতে আর দড়ি অন্তর্ভুক্ত করেননি। এখন তিনি চলমান ট্রাম দেখিয়ে লিখেছিলেন, শহর জেগে উঠছে গি। একজন জার্মান বন্দী স্বীকার করেছিলেন যে ১৫ই এপ্রিল ট্রাম চলতে শুনে তিনি হিটলারের প্রতি বিশ্বাস হারিয়েছিলেন। কিন্তু ফ্রন্টের সৈন্যরা তখনও চরম অবস্থার সম্মুখীন হচ্ছিল। নেভা নদীর মাথায় শীতকাল থেকে একটি ছোট ইউনিট বিচ্ছিন্ন এবং যোগাযোগবিহীন অবস্থায় প্রতিরোধ করছিল। আলেকজান্ডার সোকোলভকে নদী পার হয়ে সৈন্য সাহায্য চাইতে নির্বাচিত করা হয়েছিল। যদিও তিনি সফল হন, তিনি মে মাস পর্যন্ত প্রতিরোধ করার আদেশ পান। ২৭শে এপ্রিল শত্রুরা তাদের বিতাড়িত করে। মার্সফিল্ডে আলু ও বাঁধাকপি রোপণ করা হয়েছিল। জনসংখ্যা বন্য ভেষজ সংগ্রহ করত। ইগর চাইকো বেডার ধারে শিশুদের গুল্ম ভাগ করে নেওয়ার কথা বর্ণনা করেছিলেন। শহরটি শীতের দুঃস্বপ্ন থেকে জেগে উঠছিল। ভেরোনিকা নিকান্দোরোভা তার ভাইয়ের সাথে মাইন পোতা ক্ষেতের মধ্যে খাবার খুঁজতে বেরিয়েছিলেন। তারা গাজর ও বাঁধাকপি সংগ্রহ করে যা তারা স্যুপ তৈরির জন্য বাড়িতে নিয়ে যায়। আলেকজান্ডার ফাদেভ এমন শিশুদের খুঁজে পেয়েছিলেন যারা কথা বলত না বা খেলত না। একটি নার্সারিতে তিনি একটি মেয়েকে তার মায়ের স্মৃতি রাখার জন্য তার রুটির অংশ লুকিয়ে রাখতে দেখেছিলেন। তানিয়া সাবিচেভা তার ডায়েরিতে তার সকল আত্মীয়ের মৃত্যুর কথা লিখেছিলেন। শেষে তিনি লিখেছিলেন, শুধু তানিয়া বেঁচে আছে গি। এলেনা মার্টিলা তার সাথে পরিচিত হয়েছিলেন। তানিয়া একটি শুকনো গাছের সাথে আঁকড়ে ছিল যা তাকে তার পরিবারের কথা মনে করিয়ে দিত। সে তার পাশে দুলছিল, এক ঘোরের মধ্যে আবদ্ধ। শিক্ষিকা নিনা জাখারিয়ানা একটি ভিন্ন পরিবেশ লক্ষ্য করতে শুরু করেছিলেন। ৬ মে তিনি ড্যান্ডেলিয়ান রান্না করেছিলেন এবং ১০ই মে ট্রামগুলির নিয়মিততা উদযাপন করেছিলেন। লিচাচেভ জানালার পাশে উল্টো করে রাখা টেবিলে মূলা রোপণ করেছিলেন। বোমাবর্ষণ অব্যাহত থাকলেও জীবন আবার তার পথে ফিরে আসে। জাখারিয়ানা লাডো হ্রদের উপর দিয়ে শিশুদের সরিয়ে নিয়ে যান, কিন্তু দেখেন একটি বিস্ফোরণে নৌকাটি আঘাত হানে। টুপিগুলি তীরে ভেসে আসে। ২৯শে মে কামানের গোলার মধ্যেও বসন্ত টিকে ছিল। পরের দিন মহিলারা বেঞ্চে বসেছিলেন বা জানালা খুলেছিলেন। কেউ কেউ মেকআপ করছিলেন। ইনবার বোটানিক্যাল গার্ডেনে লেবু গাছ ফুলতে দেখেছিলেন। দীর্ঘস্থায়ী দুর্গন্ধ তার সুগন্ধে প্রশমিত হয়েছিল। জুনে ইগর চাইকো প্রকৃতির মধ্যে আশা খুঁজে পেয়েছিলেন। তিনি ভেষজ এবং ফুল সংগ্রহ করতেন, পৃথিবীর দ্বারা পুষ্ট বোধ করতেন। আলেকজান্দ্রা আমোসোভাও সেই মাটিকে চুম্বন করার তাগিদ অনুভব করেছিলেন যা তাদের জীবনধারণের ব্যবস্থা করে। সংস্কৃতি একটি জীবনরক্ষাকারী হিসাবে রূপান্তরিত হয়েছিল। লোকেরা কনসার্টের টিকিটের জন্য তাদের খাবার বিনিময় করত। গালিনা ভিশনেভস্কায়া অপেরায় গান করতেন এবং ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোট পরিহিত দর্শকদের দৃশ্যমান শ্বাসপ্রশ্বাসের বর্ণনা দিয়েছিলেন। ইগর চাইকো কনসার্ট উপভোগ করতেন। বাবিনস্কায়া সিনেমা এবং সঙ্গীত বাগান পুনরায় খোলার উদযাপন করেছিলেন। পাভেল গুবচেভস্কি আগে উদাসীন ছিলেন, এখন প্রতিটি অনুষ্ঠানের পিছনের প্রচেষ্টার মূল্য দিতেন।
জুলাই মাসে পিটার কোটেলনিকভ একটি চিত্র প্রদর্শনীতে যান। তিনি অবাক হয়েছিলেন যে অবরোধে থাকা সত্ত্বেও তারা শিল্প প্রদর্শনীর আয়োজন করেছিল। মারিয়া ইউদিনা শিল্পী এবং দর্শকের মধ্যে বন্ধনকে সন্ত্রাসের প্রতিষেধক হিসাবে তুলে ধরেছিলেন। আলেকজান্দ্রা ইভানোভা তার পরিবার হারানোর পর সৈন্যদের জন্য ৪০ জনের একটি কোরাস নেতৃত্ব দিয়েছিলেন। লিডিয়া টেগার বিপরীতে অভিজাতদের জন্য একটি কনসার্টের আয়োজন করেছিলেন, অসুস্থ নৃত্যশিল্পীদের অভিনয় করতে বাধ্য করেছিলেন। একটি হাসপাতালে ৯ বছর বয়সী আলোচকা ইভানোভা আহতদের জন্য কি লে সাইন ডু সাইন কি দ্য ডাইং সোয়ান কে নৃত্য পরিবেশন করেছিলেন। সঙ্গীত ছাড়াই তিনি টলমল করতে করতে সুর গুনগুন করেছিলেন। কষ্টে তিনি তার অভিনয় শেষ করেন এবং করতালিধ্বনির মধ্যে অজ্ঞান হয়ে যান। মার্চ মাসে কার্ল এলিয়াসবার্গ অবরোধকৃত শহরে শোস্তাকোভিচের সপ্তম সিম্ফনি পরিবেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্ষুধার্ত সঙ্গীতশিল্পীদের সাথে তিনি মহড়া শুরু করেছিলেন। এমনকি ফ্রন্ট থেকেও অতিরিক্ত সঙ্গীতশিল্পী প্রযোজন ছিল। শৃঙ্খলা এবং দ্বিধার সাথে তিনি ফিলারমোনিক অর্কেস্ট্রাতে মহড়া দেওয়ার মতো একটি অর্কেস্ট্রা একত্রিত করেছিলেন। ৯ই আগস্ট তিনি সৈন্য এবং বেসামরিক নাগরিকদের একটি দর্শকের সামনে পরিবেশন করেছিলেন। সিম্ফনি রেডিওতেও বাজানো হয়েছিল। ট্রেঞ্চে এবং বাড়িতে থাকা শ্রোতারা আবেগাপ্লুত হয়েছিলেন। হল করতালি দিয়ে উঠে দাঁড়িয়েছিল। এলিয়াসবার্গ আবেগাপ্লুত হয়ে একটি মেয়ের কাছ থেকে ফুলের তোড়া পেয়েছিলেন। শহরটি আবারও সঙ্গীতের মাধ্যমে প্রতিরোধ করেছিল। প্রতিরক্ষা থেকে অগ্রগতি, গভর্ভ এবং লাডো করিডোরের উদ্বোধন। ১৯৪২ সালের এপ্রিলের শুরুতে লেনিনগ্রাদ ফ্রন্ট লেফটেন্যান্ট জেনারেল লিওনিড গভরভকে নতুন কমান্ডার হিসেবে পায়। তার নির্বাচন দৃষ্টি আকর্ষণ করেছিল কারণ তিনি বড়াইপূর্ণ অঙ্গভঙ্গি বা ভীতিকর উপস্থিতি দ্বারা বিশিষ্ট ছিলেন না। সংরক্ষিত চরিত্র এবং স্বল্প অঙ্গভঙ্গির অধিকারী, তিনি প্রায়শই কি অলস কি শব্দটি টিকের মতো ব্যবহার করতেন, জারবাদী সেনাবাহিনীতে তার দিনগুলি থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি অভ্যাস। যদিও তাকে দূরবর্তী মনে হতে পারত, তিনি তার সৈন্যদের জন্য অবিরাম উদ্বেগ দেখিয়েছিলেন। ৪৫ বছর বয়সে এবং আর্টিলারিতে একটি বিশিষ্ট কর্মজীবনের অধিকারী, গভরভ রুশ গৃহযুদ্ধে অংশ নিয়েছিলেন, প্রথমে শ্বেতপক্ষে এবং পরে লালপক্ষে ক্রিমিয়ার প্রতিরক্ষার জন্য রেড ব্যানার অর্ডার লাভ করেন। ফিনল্যান্ডের বিরুদ্ধে শীতকালীন যুদ্ধে তার অভিজ্ঞতা আরও দৃঢ় হয়, যেখানে তিনি ম্যানারহাইম লাইন ভেঙে ফেলা বোমা হামলার নেতৃত্ব দেন এবং পরে মস্কোর প্রতিরক্ষায় অংশ নেন। তার প্রযুক্তিগত প্রোফাইল সত্ত্বেও তিনি ১৯৪২ সালের মাঝামাঝি পর্যন্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দেননি। তার আগমন একটি হতাশাজনক পরিস্থিতির সাথে মিলে যায়। লেনিনগ্রাদে সোভিয়েত বাহিনী ক্ষুধা, রোগ এবং খুব কম মনোবল ভুগছিল। এদিকে শত্রু শক্তিশালী হচ্ছিল। আর্মি গ্রুপ নর্থ, এখন জেনারেল জর্জি কুচলারের অধীনে, একটি বড় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। ৫ই এপ্রিল আলেকজান্ডার নেভস্কির বিজয়ের বার্ষিকী, লুফটওয়াফে অপারেশন আইস স্ট্রাইক নামে একটি বিশাল আক্রমণ শুরু করে। বরফের মধ্যে আটকে থাকা সোভিয়েত জাহাজ এবং তাদের সঠিক অবস্থান শনাক্ত করার জন্য সতর্কতামূলক পরীক্ষা করা হয়েছিল। গভরভের প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টা সত্ত্বেও আক্রমণটি বাল্টিক ফ্লিটের মারাত্মক ক্ষতি করে। প্রায় একই সময়ে লুবানে একটি সোভিয়েত আক্রমণ ব্যর্থ হয়, দ্বিতীয় শক আর্মিকে উন্মুক্ত করে ফেলে, যা ঘিরে ফেলা এবং ধ্বংস করা হয়েছিল। এর কমান্ডার আন্দ্রেই ব্লাসভের গ্রেপ্তারের পর হিটলার কুচলারকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন। সেই বিপর্যয়ের ফলস্বরূপ গভরভ এই সিদ্ধান্তে উপনীত হন যে সোভিয়েতদের উচ্চ সংখ্যক হতাহতের কারণ ছিল দুর্বলভাবে সমন্বিত এবং পর্যাপ্ত আর্টিলারি সমর্থনবিহীন আক্রমণ। জবাবে তিনি গোলাবারুদের মজুদ বৃদ্ধি করেন, পর্যবেক্ষণ পয়েন্ট উন্নত করেন এবং প্রতি ব্যাটারিতে হাউইটজারের সংখ্যা ৩ গুণ করেন। তিনি নেভস্কি ব্রিজহেডের মতো আক্রমণ পুনরায় শুরু করার দৃঢ় বিরোধিতা করেছিলেন, যা তিনি অপ্রয়োজনীয় আত্মত্যাগ বলে মনে করেছিলেন। ৯ই আগস্ট ফিলারমোনিক অর্কেস্ট্রাতে শোস্তাকোভিচের সপ্তম সিম্ফনির কনসার্টের আগে গভরভ জার্মান আর্টিলারি নিষ্ক্রিয় করতে এবং বাধা এড়াতে তীব্র বোমাবর্ষণের নির্দেশ দেন। তিনি সোভিয়েত সৈন্য এবং শত্রু উভয় পক্ষের সৈন্যদের জন্য সঙ্গীত সম্প্রচারের ব্যবস্থা করেন। এদিকে পূর্বাঞ্চলীয় ফ্রন্টের দক্ষিণে সেভাস্তোপোলের পতন এরিক ফন ম্যানস্টেইনকে লেনিনগ্রাদের বিরুদ্ধে একটি আক্রমণ প্রস্তুত করতে উৎসাহিত করে। তার পরিকল্পনা ছিল দক্ষিণ দিক থেকে প্রবেশ করা, শহরটি ঘিরে ফেলা এবং সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা। আগস্টের জন্য আক্রমণটি পরিকল্পনা করা হয়েছিল। এই ঝুঁকির মুখে সোভিয়েত উচ্চ কমান্ড একটি বিকল্প কৌশল অনুমোদন করে, অবরোধ ভেঙে লাডো হ্রদের পূর্বে একটি আক্রমণ শুরু করা। গভরভ নেভা থেকে আক্রমণ করবেন, যখন অন্য ফ্রন্ট পূর্ব দিক থেকে আক্রমণ করবে।
27 আগস্ট, যখন ম্যানস্টেইন দক্ষিণ দিক থেকে শহরটি বিশ্লেষণ করছিলেন, তখন সোভিয়েত আর্টিলারি গুলি চালায় এবং অপারেশন শুরু করে। করিডোরের উভয় দিক থেকে সোভিয়েত আক্রমণগুলি অগ্রসর হয়, তাদের বাহিনীর মধ্যে দূরত্ব 7 কিলোমিটারের কমিয়ে আনে। আতঙ্কিত হয়ে হিটলার ম্যানস্টেইনকে সেক্টরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এবং লেনিনগ্রাদের উপর আক্রমণ বাতিল করার নির্দেশ দেন। সেপ্টেম্বরে জলাভূমিতে সংঘর্ষ অব্যাহত ছিল। যদিও ওয়েহরমাক্ট প্রতিরোধ করেছিল, শহরের উপর সরাসরি হুমকি দূর হয়েছিল। গভরব শত্রুকে দুর্বল করার জন্য উচ্চনির্ভুল আর্টিলারির উপর ভিত্তি করে তার পদ্ধতি সুসংহত করেন। সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতিগুলির মধ্যে একটি ছিল ডিকে ব্যবহার। সোভিয়েত ব্যাটারিগুলি শত্রু ফায়ারকে উস্কে দেওয়ার এবং তাদের অবস্থান শনাক্ত করার লক্ষ্যে গুলি চালায়। লেফটেন্যান্ট অ্যামেলিচেভের নেতৃত্বে পুলকোভো হাইটসে পরিচালিত এই জাতীয় একটি অপারেশন 16টি জার্মান ব্যাটারি আবিষ্কার করতে সক্ষম করে। সমান্তরালভাবে স্টালিনগ্রাদের যুদ্ধ জাতীয় মনোযোগ আকর্ষণ করে। 19 নভেম্বর সোভিয়েত পাল্টা আক্রমণ ষষ্ঠ জার্মান সেনাবাহিনীকে ঘিরে ফেলে। লেনিনগ্রাদে এই খবর উৎসাহের সাথে গৃহীত হয়েছিল, যা জনসংখ্যার মনোবল পুনরুদ্ধার করে। স্টালিনগ্রাদকে সাহায্য করার জন্য ম্যানস্টেইনকে দক্ষিণে স্থানান্তর লেনিনগ্রাদের উপর চাপ কমিয়ে দেয়া। লাডোহ হ্রদের নিচে স্থাপিত একটি পাইপলাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ উন্নত হয়। ডিসেম্বরে নাগরিকরা নবায়িত আশা নিয়ে আগের বছরের ভয়াবহতা স্মরণ করে। মিউজিক্যাল কমেডি থিয়েটারে দ্য ওয়াইড সি নাটকটি মঞ্চস্থ হয়। পরিবেশনার সময় একটি আক্রমণ সত্ত্বেও অভিনেতা এবং দর্শক প্রতিরোধের প্রতীকী অঙ্গভঙ্গি হিসাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1943 সালের জানুয়ারির শুরুতে গভর্ভের অবরোধ ভেঙে ফেলার পরিকল্পনা প্রস্তুত ছিল, অপারেশন স্পার্ক। শত্রু ভূখণ্ডের অনুকরণে একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট ফায়ারিং রেঞ্জে আর্টিলারি ফাইন টিউন করা হয়েছিল। 12 জানুয়ারি সোভিয়েত সৈন্যদের নেভা পারাপারের পর একটি বিশাল বোমাবর্ষণের মাধ্যমে আক্রমণ শুরু হয়। কাঠের তৈরি শক্তিশালী রেলপথে ট্যাঙ্ক পাঠানো হয় এবং দুটি ব্রিজহেড স্থাপন করা হয়। যদিও জার্মানরা সিনিয়াবিনো হাইটস থেকে প্রতিরোধ করেছিল, সোভিয়েতরা অগ্রসর হতে সক্ষম হয়। ইতিমধ্যে মার্শাল জর্জি জুগ পাহাড়ে সরাসরি আক্রমণের জন্য কমান্ডের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। জেনারেল সিমোনিয়াক আত্মঘাতী বিবেচিত আদেশগুলি পালন করতে অস্বীকার করেন এবং গভর্ভ কর্তৃক সমর্থিত হন, যিনি শত্রুদের অবস্থান পাশ কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 15 জানুয়ারি স্কি ব্রিগেডগুলি পূর্ব দিক থেকে স্লিসেলবার্গ আক্রমণ করে। ওয়ার্কার্স কলোনি নং 5-এ যুদ্ধ তীব্র হয়। অবশেষে 18 জানুয়ারি সোভিয়েত বাহিনী উভয় ফ্রন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। সে রাতে রেডিও অবরোধের সমাপ্তি ঘোষণা করে। লেনিনগ্রাদ রাস্তায় উদযাপন করে। কবিতা, বক্তৃতা এবং সঙ্গীতে শহর ভরে যায়। 17 মাস কেটে গিয়েছিল, কিন্তু অবরোধের সমাপ্তি একটি বাক পরিবর্তনকারী মুহূর্ত চিহ্নিত করে। তবে লেনিনগ্রাদের যুদ্ধ তখনও শেষ হয়নি। খোলা ফাঁক চূড়ান্ত মুক্তির অর্থ ছিল না, তবে প্রথমবারের মতো শহরটি শ্বাস নিয়েছিল। অবরোধের সমাপ্তি ও পুনর্গঠনের সূচনা। 1943 সালের 18 জানুয়ারি সোভিয়েত সৈন্যরা সেই বিচ্ছিন্নতা ভেঙে দেয় যা মাসের পর মাস লেনিনগ্রাদকে দেশের বাকি অংশ থেকে আলাদা করে রেখেছিল। রেড আর্মির এই অপারেশন জনগণের দীর্ঘ প্রতীক্ষিত বিজয় ছিল। আবেগ ছড়িয়ে পড়লেও যুদ্ধ থামেনি। জার্মান বাহিনী এখনও শহরের চারপাশে কৌশলগত অবস্থান ধরে রেখেছিল। আক্রমণ শত্রুকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে পারেনি। হিটলারের সৈন্যরা উত্তর প্রাচীর খি নামে পরিচিত একটি বিস্তৃত প্রতিরক্ষা পরিধি নিয়ন্ত্রণ করছিল, যা পুলকোভো থেকে নভগোরড পর্যন্ত বিস্তৃত ছিল। 150 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই লাইন মাইন, খাজ ও দুর্গ দ্বারা শক্তিশালী করা হয়েছিল। এটি অতিক্রম করতে বিপুল সম্পদ ও জনবলের প্রয়োজন ছিল। এদিকে রেড আর্মি পুনরুদ্ধার করা প্রবেশপথ সুসংহত করার দিকে মনোনিবেশ করল। মাত্র 20 দিনের মধ্যে নেভা নদীর উপর একটি অস্থায়ী সেতু দিয়ে একটি সড়ক ও রেলপথ নির্মিত হয়েছিল, যা সরবরাহ আনার পথ খুলে দিল। শত্রুর বোমাবর্ষণ ও নিরন্তর নজরদারি সত্ত্বেও প্রধানত রাতে চলাচলকারী ট্রেন ও ট্রাক শহরে পণ্য পৌঁছাতে সক্ষম হয়েছিল। প্রথম রেল কনভা 6 ফেব্রুয়ারি লেনিনগ্রাদে পৌঁছায়। তবে পথটি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। নেভার সেতুটি জার্মান বিমান বাহিনীর জন্য একটি স্থির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। 9 ফেব্রুয়ারি সোভিয়েত বিমান চালকদের একটি দল শত্রু বোমারু বিমানের আক্রমণ থেকে সফলভাবে সেতুটি রক্ষা করে। স্তালিনের নির্দেশে সেন্সরশিপ কঠোর করা হয়েছিল। অবরোধের কারণে সৃষ্ট দুর্ভোগ, বিশেষত ক্ষুধা, সম্পর্কে কোনো প্রকাশ্য উল্লেখের অনুমতি দেওয়া হয়নি।
মস্কো থেকে রেডিওতে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত কবি ওলগা বেরগোল্ডসকে সতর্ক করা হয়েছিল যে তাকে জনগণের বীরত্বের উপর ফোকাস করতে হবে এবং ক্ষুধার কোনো উল্লেখ এড়িয়ে চলতে হবে। নিষেধাজ্ঞা সত্ত্বেও পুনরুদ্ধারের আবহ অনুভূত হচ্ছিল। বসন্তের আগমনের সাথে সাথে আসার লক্ষণ দেখা দিল। ৩ মার্চ ইগর চাইকো লিখেছিলেন যে যদিও যুদ্ধ চলছিল, তিনি মনে করেছিলেন যে তিনি যেকোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। আর্টিলারি শেলের হুমকির মধ্যেও বাসিন্দারা তাদের রুটিনে ফিরে গিয়েছিল। একটি বিমান প্রতিরক্ষী গোলাবর্ষণে বিঘ্নিত কনসার্ট হলে কেউই হল ত্যাগ করেনি। শহুরে বাগানগুলি আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠল। শিশুরা চাষাবাদে সহায়তা করছিল। অঙ্কনের শৌখিন যুবতী ইন্না বিটিউগোভা ব্যক্তিত্ববাহী সবজি নিয়ে চিত্রিত গল্প তৈরি করেছিল, যেখানে তারা প্রয়োজনীয়দের সাহায্য করত ও সৈন্যদের উৎসাহ দিত। ১৯৪৩ সালের গ্রীষ্মে সোভিয়েত অগ্রগতি মনোবল বাড়িয়ে দিয়েছিল। ইউক্রেন ও দক্ষিণ রাশিয়া থেকে জার্মানদের পশ্চাদপসরণের সাথে সাথে একটি চূড়ান্ত পরিবর্তনের অনুভূতি বাড়ছিল। লেনিনগ্রাদে ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণে বিডাল আনা হয়েছিল, যা পুনরুদ্ধারের প্রতীক হয়ে দাঁড়াল। কিছু বিডাল ট্রেনে অন্যান্য অঞ্চল থেকে আনা হয়েছিল। তবে জার্মান আর্টিলারি বেসামরিক লক্ষ্যবস্তু, যার মধ্যে ট্রামস্টাপও ছিল, উপর তাদের আক্রমণ তীব্র করেছিল। মানবিক ক্ষয়ক্ষতি ও ধ্বংসজ্ঞ উল্লেখযোগ্য ছিল। বেদনার মধ্যেও জনগণ তাদের সাম্প্রদায়িক বন্ধন শক্তিশালী করেছিল। অনেক তরুণ তরুণী ডায়েরি ও চিঠিতে লিখেছিল যে অবরোধ যে ঐক্যবোধ তৈরি করেছিল তা নিয়ে। প্রতিরোধকে দেশের সমষ্টিগত ভাগ্যের অংশ হিসাবে দেখা হচ্ছিল। শহরটিকে সম্পূর্ণভাবে মুক্ত করতে জেনারেল গভরভ একটি বহুমুখী আক্রমণের পরিকল্পনা করেছিলেন। দক্ষিণ ও পশ্চিমের ব্রিজহেডগুলির দিকে ইউনিটগুলো স্থানান্তরিত করা হয়েছিল। শীতকালে জমির দ্বিধেতার সুযোগ নিয়ে ১৯৪৪ সালের প্রথম মাসগুলিতে আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। একই সময়ে গভরভের নেতৃত্ব ও ঐক্যকে কেন্দ্র করে একটি সরকারি বর্ণনা তৈরি করা হয়েছিল। এই দৃষ্টিভঙ্গির সাথে অসামঞ্জস্যপূর্ণ সবকিছু সেন্সর করা হয়েছিল। ডায়েরি ও নাটক বাজেয়াপ্ত করা হয়েছিল। কিছু লেখককে গ্রেপ্তার করা হয়েছিল। ১৯৪৩ সালের ৫ নভেম্বর প্রস্তুতি শুরু হয়েছিল। গভরভের সরাসরি তত্ত্বাবধানে প্রচুর ভারী আর্টিলারি, মর্টার ও রকেট জড়ো করা হয়েছিল। কুচলার, তার পক্ষে, একটি পশ্চাদপসরণের প্রত্যাশায় তার প্রতিরক্ষা লাইনের পূর্বের বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যখন ১৯৪৪ সালের জানুয়ারিতে তুষারপাতের কারণে মাটি শক্ত হয়ে গেল, তখন আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল। ১৫ জানুয়ারি শহরে তখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে বড় বোমাবর্ষণ শুরু হয়েছিল। গোলাবর্ষণের তীব্রতা স্পষ্ট করে দিয়েছিল যে চূড়ান্ত অভিযান শুরু হয়েছে। পরের কয়েক দিনে সোভিয়েত সৈন্যরা পুশকিন ও পাভলোভস্ক সহ অসংখ্য স্থান পুনরুদ্ধার করেছিল। জার্মান বাহিনী পরাজিত হয়ে পশ্চাদপসরণ শুরু করে। ২৭ জানুয়ারি, ২ বছরেরও বেশি অবরোধের পর লেনিনগ্রাদ আনুষ্ঠানিকভাবে মুক্ত হয়েছিল। শহরটি আতশবাজি ও আর্টিলারি স্যালুট দিয়ে উদযাপন করেছিল। সোভিয়েত জাহাজের আলো স্মৃতিস্তম্ভগুলিকে আলোকিত করেছিল। ঠান্ডা সত্ত্বেও নাগরিকরা রাস্তায় নেমে এসেছিল, অবরোধের সমাপ্তিতে আবেগাপ্লুত হয়ে। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। অনেকের জন্য আর্টিলারি শেলের ভয় ছাড়াই হাঁটা একটি নতুন অভিজ্ঞতা ছিল। শিশুরা রাস্তায় খেলছিল। রোদ লাগা জানালার ঘরগুলি আবার ব্যবহার করা হচ্ছিল। একই সময়ে অবরোধের সরকারি সংস্করণ সুপ্রতিষ্ঠিত হচ্ছিল, একটি ঐক্যবদ্ধ শহর, যার নেতৃত্বে ছিল কর্তৃপক্ষ। ব্যক্তিগত বেদনা ও অভ্যন্তরীণ বিভেদ বাদ দেওয়া হয়েছিল। সমালোচনা দ্রুত দমন করা হয়েছিল। অবরোধের সময় রেজিম সব ধরনের ভিন্নমত দমন করেছিল। একটি বিশেষভাবে ব্যাপক অপারেশনে দ্য রেবেল কি নামে স্বাক্ষরিত কিছু প্যাম্ফলেটের লেখককে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল। ১৯৪৩ সালের ডিসেম্বরে স্থানীয় একজন শ্রমিক সের্গেই লুচকভকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি সবগুলো লিখেছেন বলে স্বীকার করেছিলেন। এমনকি বিদেশি পর্যবেক্ষকরাও সাধারণ জনগণ ও পার্টি কর্মকর্তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করেছিলেন। যখন অনেকেই ন্যূনতম রেশন নিয়ে বেঁচেছিল, সরকারি মহল কিছু সুবিধা ভোগ করছিল। এটি নেতাদের প্রতি অবিশ্বাসকে তীব্র করেছিল। তবুও শহর এগিয়ে চলেছিল। ১৯৪৪ সালের মার্চে একটি জার্মান মানচিত্র দখল করার পর জানা গেল যে তাদের লক্ষ্যবস্তুর তালিকায় স্কুল, হাসপাতাল ও জাদুঘর ছিল। জুলাই যে রেড আর্মি ফিনল্যান্ডের সাথে সাবেক সীমান্তে পৌঁছেছিল। একই মাসে গভরভকে সোভিয়েত ইউনিয়নের মার্শাল পদে উন্নীত করা হয়েছিল। ফিনিশ সেনাদের প্রত্যাহারের পর কিছু বাসিন্দা তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। অনেকেই গাছপালায় ঢাকা ধ্বংসাবশেষ পেয়েছিল। নস্টালজিয়া অনিবার্য ছিল।
জার্মান যুদ্ধবন্দীদের পুনর্গঠনের কাজে নিয়োগ করা হয়েছিল। এখনও জনশূন্য কিছু এলাকায় শহরটি স্মৃতি ও পুনরুদ্ধারের মধ্যে স্থগিত বলে মনে হচ্ছিল। প্রতিদিন সন্ধ্যায় জার্মান যুদ্ধবন্দীদেরকে শহরের প্রধান সড়ক ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো। লেনিনগ্রাদের বাসিন্দারা নিঃশব্দে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকতেন। কেউ গালিগালাজ করতেন না, আক্রমণও করতেন না। এই গণনির্বতা যেন আরও গভীর কিছু কথা বলছিল, একই সাথে শোক, মেনে নেওয়া এবং এই উপলব্ধি যে কোনো ধরনের প্রতিশোধই তাদের ভোগানো যন্ত্রণার সমতুল্য হবে না। এইভাবে লেনিনগ্রাদের বাসিন্দারা পুনর্গঠন শুরু করেছিল। ভাগ করা কষ্ট ও অধ্যবসায়ের মাধ্যমে শহরটি জীবন ফিরে পাওয়ার পথে এগিয়ে গিয়েছিল, তার সাম্প্রতিক ইতিহাসের অন্ধকারতম অধ্যায় পেছনে ফেলে। লেনিনগ্রাদের অবরোধ ছিল একটি দীর্ঘস্থায়ী সম্পূর্ণ অবরোধের অভিযান, যেখানে জার্মান বাহিনী ক্ষুধা ও বিচ্ছিন্নতার মাধ্যমে শহরটিকে দমন করতে চেয়েছিল। প্রায় ৯ দিন ধরে জনসংখ্যা চরম তাপমাত্রা, খাদ্যের অভাব, রোগ, বোমাবর্ষণ এবং মৌলিক পরিষেবাগুলিতে বাধা সম্মুখীন হয়েছিল। রাষ্ট্র নিরাপত্তা বা সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল এবং জনসংখ্যাকে বেঁচে থাকার জন্য মানিয়ে নিতে হয়েছিল। এই প্রামাণ্যচিত্রে ব্যবহৃত নথিগুলি অবরোধের সময়কার দৈনন্দিন জীবন দেখায়। কঠিন সত্যগুলি লুকানো হয়নি, হতাশা, চুরি, সহিংসতা এবং অনাহারে মৃত্যু ছিল। প্রতিবেশীদের মধ্যে সমর্থন, সম্মিলিত কাজ এবং পাড়ায় কিছু মৌলিক কাজ যেমন খাদ্য বিতরণ, রাস্তা পরিষ্কার এবং শিশুদের যত্ন নেওয়ার জন্য সাংগঠনিক পদক্ষেপের দৃষ্টান্ত ছিল। শহরের প্রতিরোধ কোনো কেন্দ্রীভূত কৌশলের ফল ছিল না, বরং হাজার হাজার মানুষের প্রচেষ্টার ফল ছিল যারা বেঁচে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে গিয়েছিল। পুনরুদ্ধার তাৎক্ষণিক ছিল না, অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং জনসংখ্যার একটি বড় অংশ শারীরিকভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুক্তির পর যা ঘটেছিল তার নীরবতা, সেন্সরশিপ এবং অনেক অভিজ্ঞতা বাদ দিয়ে একটি সরকারি সংস্করণ প্রচারের মাধ্যমে চিহ্নিত একটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই প্রামাণ্যচিত্রটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেই সময়ের সাক্ষ্য এবং নথি থেকে ঘটনাগুলি দেখানোর চেষ্টা করেছে, যারা এটি অভিজ্ঞতা করেছেন তাদের উপর অবরোধের বাস্তব প্রভাবগুলি বাদ না দিয়ে।